আলাইকুম সবাইকেই। সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সপ্রেস মেডিকেল স্কুলে আপনাদের সবাইকেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লাইভ সেশনে। আপনারা সবাই জানেন এক্সপ্রেস মেডিকেল স্কুল আমাদের মেডিকেল শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে 2000-এরও বেশি ভিডিও, যেখানে ইনক্লুডেড আছে আমাদের দেশের লেজেন্ডারি প্রফেসরদের ক্লাসেস, ক্লিনিক্যাল সেশন, ক্যারিয়ার সেশন সহ আরো অনেক কিছু। তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটি স্পেশাল ক্যারিয়ার সেশন নিয়ে চলে এসেছি, যার টাইটেল হচ্ছে প্রিপেয়ারিং ফর এমআরসিপি এক্সামিনেশন ইন এমবিবিএস লাইফ। এবং আমাদের সাথে মেন্টর হিসেবে যুক্ত আছেন আমাদের সবার প্রিয় এবং অতি শ্রদ্ধেয় ডক্টর এম ওসমান গনি স্যার। স্যার কর্মরত আছেন অ্যাজ অ্যাসোসিয়েট প্রফেসর ইন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। স্যার কর্মরত আছেন ডিপার্টমেন্ট অফ মেডিসিনে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওয়েলকাম এভরিবডি। দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আপনাদের প্রশ্নটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমরা স্যারের কাছ থেকে উত্তরটি শুনে নিব। স্যার আমরা দেরি না করে স্যার সেশনটি শুরু করতে পারি। ধন্যবাদ তোমাকে। এবং অ্যাক্সিসের সাথে যারা জড়িত আছে অনেক কষ্ট করে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করা অবশ্যই কষ্টসাধ্য ব্যাপার। আমি নিজেকে ধন্য মনে করছি যে আমি আহ, অনেক দীর্ঘ সময় ধরে যে বিষয় নিয়ে কাজ করছি, যাদের জন্য কাজ করছি তাদের কাছে পৌঁছে দেওয়ার কাজটা অ্যাক্সিস আমাকে খুব সহজ করিয়ে দিয়েছে। আমি এমআরসিপি ইউকে এই শিক্ষা জীবনে ডাক্তারের একটি গুরুত্বপূর্ণ এই যে অ্যাচিভমেন্ট নিয়ে গত কয়েকটি সেশনে কথা বলেছি। তো আজকের যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি এটি একটি ব্যতিক্রমী বলে মনে হবে, এই জন্য যে এই বিষয়টা নিয়ে আগে হয়তো কেউ খুব একটা বেশি ভাবেননি যে এই এমআরসিপি এর পড়াশোনাটা এমবিবিএস পাশ করার আগেই শুরু করা সম্ভব। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে উৎসাহ দিয়েছে, বিশেষ করে আমার স্নেহাস্পদ ছাত্রছাত্রী, যারা নিজেরা ফিল করেছে যে আমাদের এরকম একটি বিষয় থাকা দরকার। আসলে একটা একটা সঠিক রাস্তা যদি আমাদের কেউ দেখিয়ে দেয় আমাদের জন্য ভালো হয়। এবং সেই কাজটা আসলে আমাকেই বলা হয়েছে এবং আমি মনে করি যে এটি যথার্থই হবে, কারণ আমি আসলেই এই কাজে নিজেকে আগ্রহী মনে করি এবং চেষ্টা করে যাচ্ছি। তো পৃথিবীতে বাংলাদেশের বাইরে অনেক ডিগ্রি আছে, ডিপ্লোমা আছে, যেগুলো একটা স্ট্রাকচার্ড প্রক্রিয়ায় যদি কেউ শুরু করতে পারে তাহলে কিন্তু অ্যাচিভ করা খুব সহজ। এবং আমি লক্ষ্য করে দেখলাম, আমাকে যখন এই বিষয়ে আলোচনা করা হলো বা স্যার এরকম একটা কিছু করা যায় কিনা, আমি চিন্তা করে গবেষণা করেও দেখলাম যে এটি একেবারে যে বিষয়ের উপরে পরীক্ষাগুলো হয় আমাদের মেডিকেল স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার থেকেই কিন্তু পড়া শুরু করে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং একটি মনন যে তৈরি করা, মনের দিক দিয়ে নিজেকে প্রস্তুত করা, এটির জন্য আসলে একটু সময়ের দরকার হয়। আর একটা ল্যাঙ্গুয়েজের বিষয় তো আছেই। বাংলাদেশি যারা আমরা আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত অনেকেই বাংলা মাধ্যমে পড়ে অভ্যস্ত। মেডিকেল কলেজে এসে আরেকটি ভাষার যে বাধাটা আছে সেটা একটু ওভারকাম করা প্রয়োজন হয়ে পড়ে। এই সব কিছু বিবেচনা রেখেই আমি আজকে কথা বলবো এবং আশা করি যে আজকে যারা আমরা শুনছি বা সামনে শুনবো আরো জয়েন করবে, তারা সরাসরি আমাকে এই সেশনে প্রশ্ন করে নিতে পারবে। আমি আমার কথার মাঝে মাঝে একটু ব্রেক দিব, সেশনটি যেন একটু ইন্টারঅ্যাক্টিভ থাকে, একটু জীবন্ত থাকে, সেটা আমি চেষ্টা করব। এরপরেও যারা আমরা লাইভে দেখছি হয়তো ফেসবুকে বা অন্য কোনো মিডিয়াতেও দেখতে পারি, তাদের প্রশ্নগুলো আমরা জোগাড় করে হয়তো অন্য কোনো সময় অন্য কোনো প্রক্রিয়ায় আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমি এই সূচনাটুকু বলে আমি আশা করছি যে আমি আমার মূল সেশনে চলে যেতে পারবো।
তো আমি শুরুতেই কিছু স্লাইড দিয়ে আসলে শুরু করতে চাই। আমার মনে হয় আমাকে যদি একটু বলে যে মাহিন যদি বলে স্লাইড দেখা যাচ্ছে কিনা, তাহলে একটু ভালো হয়। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে, গুড, থ্যাংক ইউ। তো আমাদের আজকের টপিকটা সেট করা হয়েছে এইভাবেই, প্রিপেয়ারিং এমআরসিপি ডিউরিং এমবিবিএস স্টাডি। সহজ বাংলায়, যে আমরা যে এমবিবিএস পড়ছি গ্রাজুয়েশনের জন্য, ওই সময় কিভাবে এমআরসিপি এর জন্য প্রস্তুতি নেওয়া যায়, বা আদৌ নেওয়া যায় কেন, এটি তো একটি প্রশ্ন ছিল বটে। আমাদের চিন্তা গবেষণা আমাদের মনে সায় দিয়েছে যে আসলে এই প্রস্তুতি নেওয়া যায়। কাজেই আমি আজকে সেই বিষয়েই কথা বলছি। আমরা একটু দেখে নিব প্রথমে যে আমাদের থার্ড ইয়ার থেকে আমরা আসলে প্রস্তুতির কথা বলতে চাচ্ছি, সেটা কিভাবে সহজ হতে পারে। আমি গত দু একটি সেশনে এই এমআরসিপি ইউকে এর স্ট্রাকচার বলার চেষ্টা করেছি, তবুও সংক্ষেপে আরেকটু যদি বলি, এই পরীক্ষাটা 3টা অংশে বিভক্ত থাকে। একটি পার্ট 1 রিটেন পরীক্ষা হয়, বেস্ট অফ 5, মানে 5টা স্টেম থেকে একটা উত্তর বের করা এরকম। পার্ট 2-তে এসে দুটো অংশ থাকে, একটা হচ্ছে রিটেন আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো পার্ট 2 রিটেন যেটি, সেটাও একটা বেস্ট অফ 5 ধরনের পরীক্ষা। পার্ট 1-এ 200 প্রশ্ন, পার্ট 2 রিটেনও 200 প্রশ্ন, একই ধরনের, তবে প্রশ্নের যে স্ট্রেংথ সেটি আলাদা, অত্যন্ত স্বাভাবিক। তো আমি বাম দিকে দেখাতে চাচ্ছি যে কন্টেন্টস, মানে কোন কোন সিস্টেম পার্ট 1-এর জন্য নির্ধারিত থাকে। যেমন এই অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। আমি আগের সেশনে কোন সাবজেক্টে কয়টা প্রশ্ন থাকে এই বিষয়ে বলেছি, আজকে অত বিস্তারিত আর বলছি না। এবং যারা আমরা দেখছি, লক্ষ্য করে দেখব যে পার্ট 1-এর যে টপিকস গুলো, একেবারে বলতে গেলে সবগুলোই এমবিবিএস লেভেলে পড়ানো হয়। যেমন অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ফার্স্ট ইয়ার থেকেই তো পড়ানো হয়। আমি বোল্ড অক্ষরে যেগুলো লিখেছি সবগুলোই কিন্তু মেডিকেল সায়েন্সের টপিকস, এমবিবিএস এ কম বেশি পড়ানো হয়। একটু করে হালকা করে লিখেছি, সেটি হচ্ছে থেরাপিউটিক্স। এটিও ফার্মাকোলজিরই একটি অংশ। আমাদের দেশের প্রেক্ষিতে আমাদের অভিজ্ঞতা বলে যে এই চ্যাপ্টারটা খুব বেশি পড়ানো হয় না, তবে একদম পড়ানো হয় না তাও বলবো না। এবং আরো লক্ষণীয় যে পার্ট 2 রিটেনের যে কন্টেন্ট এমআরসিপিতে, সেখানে কিছু পিকচার থাকে, ছবি থাকে। আমাদের এই ছাত্রছাত্রীরা, প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন পরীক্ষা নিচ্ছি কলেজে, তারা কিন্তু এই পিকচারের উপর পরীক্ষা দিচ্ছে, তারা কিন্তু এক্স রে ইসিজির উপর পরীক্ষা দিচ্ছে, কিন্তু ল্যাব ডেটাকে আলাদা করে হয়তো তারা পড়ে না। ল্যাব ডেটাকে এমআরসিপিতে একটু স্ট্রেংথ বাড়িয়ে প্রোফাইলটা হাই প্রোফাইল করে প্রেজেন্ট করা হয়। এটাতে একটু চর্চাটা কম হয় অবশ্য, তবে বলবো যে একেবারেই যে হয় না তা নয়, কারণ সিবিসি, বায়োকেমিক্যাল টেস্ট, এগুলো তো হরদম হচ্ছেই। এখন কে কতটুকু অ্যাটেনশন দিতে পারলে হয়তো তার বিষয় হয়ে দাঁড়াবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এমআরসিপি কোর্স কারিকুলামের মধ্যেই যে বিষয়গুলো রয়েছে সেগুলো এমবিবিএস কোর্সের মধ্যেও আছে। এবং এমনকি আমাদের এমবিবিএস এ যারা পড়ছে, বিশেষ করে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে এসে ক্লিনিক্যাল ইয়ারে, সমস্ত টপিকস কিন্তু এমআরসিপিতে আছে। এবং এমআরসিপিতে এর বাইরে খুব একটা আবার বেশি কিছু নাই বললেই চলে। তবে নিশ্চয়ই একটা পোস্ট গ্রাজুয়েশন হিসাবে নিজের প্রস্তুতিটা একটু ভিন্ন হবে, রিফাইনমেন্ট বেশি হবে, ব্যাপারটা তাই। যেমন পেসিস পরীক্ষায় হিস্ট্রি টেকিং হয়, পেসিস পরীক্ষায় ক্লিনিক্যাল এক্সামিনেশন হয়, লং কেস নেওয়া হয়, হয়তো ফরম্যাটটা একটু ডিফারেন্ট, প্রোফাইলটা একটু আলাদা। কাজেই আমি এই একটা স্লাইডের মধ্যে যেটি দেখাতে চাচ্ছি, এমআরসিপির বেশিরভাগ অংশটুকুই এই এমবিবিএস কারিকুলামের মধ্য থেকে আহরণ করা সম্ভব। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিভাবে আগালে সম্ভব। আজকের আমাদের আসলে আলোচনার বিষয় এটাই হবে। আর আমরা এই স্লাইডের পরে হয়তো পার্ট 1-এর টপিকস গুলোর উপরেই বেশি জোর দিয়ে বলবো আজকে, কিন্তু আমি শুধু দেখাতে চাচ্ছি যে একজন ডাক্তার হওয়ার জন্য থার্ড ইয়ার থেকেই কিন্তু স্টুডেন্ট ক্লিনিক্যাল কমিউনিকেশন রপ্ত করে, আমরা যেটা হিস্ট্রি টেকিং এর মধ্যে পাই। কাজে থার্ড ইয়ারে কিন্তু একজন স্টুডেন্ট যেহেতু এখান থেকে শুরু করেই দিয়েছে, আমরা ধরে নিতেই পারি যে একজন স্টুডেন্ট কিন্তু পেসিস এর প্রস্তুতি নেওয়া শুরু করেছে। ক্লিনিক্যাল এক্সামিনেশন যখন থার্ড ইয়ার থেকে শুরু করেছে, তাহলে একজন মেডিকেল আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ এমবিবিএস স্টুডেন্ট
কিন্তু থার্ড ইয়ার থেকে শুরু করে দিয়েছে তার প্রস্তুতি। একইভাবে এই যে এক্সামিনেশন ডামি যেটা বলেছি, এটি আসলে প্রস্তুতির জন্যই বলেছি। অ্যাকচুয়ালি আমরা যেটা শর্ট কেজ এমবিবিএস লেভেলে বলি, এবং আমরা পড়াশোনা করানোর সময় কিন্তু ওভাবেই করাই। আমরা যারা টিচার আমরা সবাই জানি। লং কেজও আছে, হ্যাঁ। তো এমআরসিপিতে বলে ক্লিনিক্যাল কনসালটেশন স্টেশন। তো এমআরসিপিতে কিছু রিফর্ম হয় প্রতি সাধারণত 10 বছরে, কিন্তু মূল যে বিষয়গুলো এগুলোই থাকছে। তাহলে এখন আমরা যে স্ট্রাকচারটা বলতে চেয়েছি যে একজন স্টুডেন্ট থার্ড ইয়ারে থাকতে তার সাথে সম্পর্কিত বিষয়গুলো, যদিও অ্যানাটমি ফিজিওলজি নয়, কিন্তু স্টুডেন্ট যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পাশ করে থার্ড ইয়ারে আসে তখন এই সাবজেক্টগুলো পড়া তার জন্য সহজ হয়ে পড়বেই। তো আমরা তো যারা থার্ড ইয়ারে পড়ে ফোর্থ ইয়ারে যাবে তারা প্রস্তুতি নিচ্ছে থার্ড ইয়ারের বিষয়গুলোর উপরই, এতে কোনো সন্দেহ নেই। তো সেখানে একটা দীর্ঘ সময় থেকে যদি আমরা 6 মাসের একটি সময় আলাদা করে নিয়ে ফেলতে পারি, মানে গতানুগতিক যে এমবিবিএস পড়াশোনা আছে তার মধ্যে আরেকটু সময় যদি যোগ করে নিতে পারি, তাহলে কিন্তু এই বিষয়গুলো সহজে পড়া হয়ে যাবে। আমরা একটু পরে কত সপ্তাহ লাগতে পারে, কত ঘন্টা দিলে ফ্রুটফুল হওয়া যাবে এই বিষয়ে একটু পরে আলাপ করছি। আমি আগে একটু সুপারফিশিয়াল কথাগুলো বলে নেই। তো 6 মাস তো আসলে থার্ড ইয়ারে না, থার্ড ইয়ারে আরো বেশিও পাওয়া যাবে, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। একটি ইন্টারেস্টিং বিষয় বলি যে বায়োস্ট্যাটিস্টিক্স নামে একটি বিষয় আছে। এটি আমাদের মেডিকেল স্টুডেন্টদের কাছে একেবারে নতুন কোনো বিষয় নয়, যদিও বিষয়টা একটু জটিল জটিলই মনে হবে। এবং আন্ডার গ্রাজুয়েট স্টাডিতে বায়োস্ট্যাটিস্টিক্সের যে টপিকস গুলোই পড়ানো হয় তার চেয়ে আরো কিছু যোগ করলে কিন্তু বায়োস্ট্যাটিস্টিক্স প্রিপারেশন হয়ে যেতে পারে, থার্ড ইয়ারে হয়ে যেতে পারে। বিষয়টি তো এখন কমিউনিটি মেডিসিনের সাথেই পড়ানো হয়। জেনেটিক, সেল বায়োলজি, এগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়া। ওকে, এই 6 মাস প্রস্তুতি নেওয়ার পরে ফোর্থ ইয়ারে এসে আবারও আরেকটি 6 মাসের আমরা যদি পরিকল্পনা করি, তখন এগুলো বেসিক সাবজেক্টেরই একটি অংশ ইমিউনোলজি। এবং আমরা জানি ফোর্থ ইয়ারে মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ইমিউনোলজি এগুলো পড়ানোই হয়। কিন্তু তার পাশাপাশি আমরা এমআরসিপির কন্টেন্ট যেগুলো আছে সেগুলো একটু করে হলেও আমরা টাচ করে যাব। আচ্ছা, ফার্মাকোলজিতে একটি অংশ হচ্ছে এমআরসিপির থেরাপিউটিক্স, মানে প্রেসক্রিপশন মেডিসিন বলতে যদি আমরা বলি, সেই প্রেসক্রিপশন করার জন্য আমাদের ফার্মাকোলজির কোন কোন বিষয় জানা দরকার, ড্রাগ অ্যান্টাগনিজম, অ্যাগনিজম, সাইড ইফেক্টস, আরো অনেক বিষয় আছে। এই বিষয়টা ফার্মাকোলজিতে অনেকটাই পড়ানো হয়, বলবো যে সবটা হয়তো পড়ানো হয় না। টক্সিকোলজি, টক্সিন অথবা ড্রাগ টক্সিসিটি, এই বিষয়টা ফার্মাকোলজির একটি অংশ। আবার ফরেনসিক মেডিসিনও পড়ানো হয়, যেটা হয়তো থার্ড ইয়ারে বর্তমান কারিকুলাম অনুযায়ী কিছুটা হলেও পড়ে আসা হয়। তবে এই টক্সিকোলজি বেশিরভাগই ফার্মাকোলজির সাথে সম্পৃক্ত। এরপর আরেকটি বিষয় আমরা উল্লেখ করলাম ফোর্থ ইয়ারে, সেটি হচ্ছে হেমাটোলজি, অনকোলজি। হেমাটোলজি স্লাইড তৈরি করা, তাই না, কমপ্লিট ব্লাড কাউন্ট পড়া, লিম্ফোমা, লিউকেমিয়া পড়া, এটা তো প্যাথোলজির বা হেমাটোলজি টপিকসের একেবারে উপজীব্য একটি বিষয়, এবং এটা ফোর্থ ইয়ার থেকেই পড়া শুরু হয়। যদিও এমআরসিপিতে একেবারে প্যাথোলজির সবকিছু আসে না, ক্লিনিক্যালি ওরিয়েন্টেড কোশ্চেনই আসে, রোগীর সাথে সম্পৃক্ত প্রবলেম ওরিয়েন্টেড কোশ্চেন এমআরসিপিতে আসে, কিন্তু মূল যে বিষয়টা পড়াশোনা কিন্তু ফোর্থ ইয়ারে শুরু হয়। সেজন্য আমরা এই চার্টের মধ্যে পড়ার হেমাটোলজি সাথে অনকোলজি একসাথেই থাকে, হেমাটোলজির এই অংশটুকু পড়ার জন্য আমরা ফোর্থ ইয়ারকে বেছে নিয়েছি। এরপর যদি ফিফথ ইয়ারে আসি, ফিফথ ইয়ারে প্রায় 1.5 বছরের এমবিবিএস কোর্স, সেখানে 10 মাস যদি আমরা মূলত অ্যাটেনশন দিতে পারি, তাহলে বাকি যে সিস্টেমগুলো থাকে সেগুলো পড়ে শেষ করা সম্ভব বলে আমাদের প্রতীয়মান হয়েছে। এরপর যখন স্টুডেন্ট এমবিবিএস পাশ করার পরে ইন্টার্নশিপে চলে যাবে, তখন কিন্তু আমাদের প্রস্তাবনা হচ্ছে পুরো কোর্সটাকে একটা রিভিশনের মধ্যে নিয়ে যাওয়া। তাহলে একবার খুচরো খুচরো করে পড়া হলো, ইন্টার্নশিপের 12 মাসের মধ্যে রিভিশনটা মূলত 11 মাসে করে ফেলা সম্ভব। এটি আমরা দেখাবো একটু পরে। তাহলে ইন্টার্নের শেষ হতে হতেই কিন্তু একটা ভালো দখল নিয়ে নেওয়া সম্ভব বলে আমাদের ধারণা। এবং আমরা কিছুটা হলেও কিছু স্টুডেন্ট পড়ছেন বা বিশেষ করে ইন্টার্ন করার সময় এমআরসিপি পড়েছেন, তাদের অভিজ্ঞতা থেকে কিছুটা বলতেই পারি। পাশাপাশি যেটা কলামে দেখানো হয়েছে, যদিও এই অংশটুকু পার্ট 1 পরীক্ষার কন্টেন্ট না, কিন্তু অটোমেটিক কিন্তু স্টুডেন্ট পড়তে বাধ্য হন, কারণ
এমবিবিএস পরীক্ষায় পাশ করতে গেলে এই বিষয়গুলো তো পড়তেই হয়। ইভেন সিটি এমআরআই হয়তো পরীক্ষায় খুব একটা দেওয়া হয় না, সিটি স্ক্যান মাঝে মাঝে দেওয়া হয় এমবিবিএস পরীক্ষায়, কিন্তু এমআরআই, এন্ডোস্কোপিক পিকচার, ইকোকার্ডিওগ্রাম, আল্ট্রাসোনোগ্রাম খুব একটা এমবিবিএস লেভেলে এখনো দেওয়া হয় না। কিন্তু যখন ইন্টার্নশিপ করে ওই সময় কিন্তু বাধ্য হয়ে রোগী ম্যানেজ করতে হয়, হ্যান্ডেল করতে হয়। এই যে স্কিলগুলো অটোমেটিক জানা হয়ে যায়। পাশাপাশি রোগীর সাথে ডিল করতে করতেই কিন্তু ইথিক্যাল ইস্যুসগুলো নিজে না পড়লেও আশেপাশে যারা টিচার থাকেন, মেন্টর থাকেন, সুপারভাইজার থাকেন, তাদের কাছ থেকেও কিন্তু কিছু কিছু জানা হয়, যে ইথিক্যাল ইস্যুটা পেসিসের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে আমি সংক্ষেপে যেটা বলতে চাইলাম, একজন এমবিবিএস স্টুডেন্টের পড়াশোনার টপিকসের মধ্যেই এমআরসিপির বিষয় প্রায় বলতে গেলে সবকিছুই আছে। এখন পরীক্ষা জন্য যে প্রস্তুতি সেটি আমরা কিভাবে নেব সেটা জানলেই হয়। তো আমি এরপরে তাহলে একটু শিফট করতে চাই। আমরা যদি থার্ড ইয়ার থেকে শুরু করি, আমি এবার একটু দ্রুত আশা করি বলতে পারবো প্রথম স্লাইডের পরে। একেবারেই এখন তো অনেকে থার্ড ইয়ারে পড়ছে, ফোর্থ ইয়ারে পড়ছে, ফিফথ ইয়ারে পড়ছে, কেউ আবার ইন্টার্ন করছে। তো আমি প্রথমে স্ট্যান্ডার্ড যদি থার্ড ইয়ার থেকে হিসাব শুরু করি, তাহলে কত সময় কিভাবে দেওয়া যেতে পারে এরকম একটি হিসাব আশা করি সবাইকে দিতে পারবো। যেমন এই ছকের মধ্যে থার্ড ইয়ারের 6 মাসকে ভাগ ভাগ করে দেখানো হয়েছে 3 সপ্তাহ 3 সপ্তাহ, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য অ্যাভারেজ যে সময়টুকু দরকার হয় বা হতে পারে বলে মনে হয় সেরকম একটি সপ্তাহ জুড়ে দেখানো হয়েছে, এবং পাশে তার লার্নিং রিসোর্স কি হতে পারে সেরকম একটি লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। আমার পরবর্তী অনেক স্লাইডে এই চার্টটা থাকবে, আমি প্রথমবারের মতো এই চার্টটা একটু পড়ে শোনাই। আমরা ডোয়ামস নামে আপনারা এতদিনে অনেকেই পরিচিত হয়েছেন। আমাদের একাডেমি থেকে এই পরীক্ষার জন্য সংগৃহীত কিছু প্রশ্ন এবং উত্তর আলোচনার একটা বান্ডেল আছে। এটাকে বেস করে আসলে পড়তে হবে, যেহেতু এটি একটি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক লেখাপড়া। এটিকে এনরিচ করার জন্য, নিজের পড়াশোনাটাকে আরো স্ট্রং করার জন্য আমরা কিছু বইপত্রের প্রস্তাবনা করছি, দরকার বলে মনে করছি। যেমন কিছু বই তো সবারই চেনা জানা আছে, তাই না? বিডি চৌরাসিয়া আমরা সবাই জানি, খুব রিনাউন্ড অথর অ্যানাটমির জন্য। অন্যান্য বই তো সবাই পড়ছে, আমরা বলতে চাচ্ছি যে ইন এডিশন এই বইগুলো রেফারেন্স হিসাবে পড়া যেতে পারে, এমন না যে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত থার্ড ইয়ার এসে তাকে অ্যানাটমি পড়তে হবে। মূলত ডোয়ামস কোয়েশ্চেন বান্ডেল যেগুলো আছে, এই কোয়েশ্চেন বান্ডেল কিন্তু গাইড করবে অ্যানাটমির কোন বিষয়গুলো পড়া দরকার। ঠিক একইভাবে বিশেষ করে অ্যানাটমির মধ্যে নিউরো অ্যানাটমি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই নিউরো অ্যানাটমি ভালো করে বুঝতে গেলে স্নেলস ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি নামে যে বইটা আছে, অনেকে আমরা চিনি, এই বইয়ের ছবিগুলো খুবই ভালো, পড়ার জন্য, বোঝার জন্য খুবই উপকারী একটি বই। তো আমি আবারও বলছি যে এই বইগুলো একেবারে পুরোটাই পড়তে হবে এমন বলবো না, কিন্তু এই বইগুলো করতে গেলে, মানে এমআরসিপির যে প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কোনো সমস্যায় পড়লে তখন এই বইগুলো কাজে আসতে পারে। একটি বই আমি আলাদা করে এখানে লিখেছি, প্রত্যেকটা রোয়ের মধ্যেই লিখেছি। এটি বিশেষ করে এমআরসিপি পার্ট 1 এর প্রস্তুতির জন্যই পড়া, এটা এমবিবিএস এর জন্য আসলে না। তো এই বইটা অল্প অল্প করেও আমি মনে করি যে দেখা দরকার। বেসিক মেডিকেল সায়েন্স ফর এমআরসিপি পার্ট 1, ওনার অথর হচ্ছেন ফিলিপা জেই, সংক্ষেপে ফিলিপা। তো ওনার লেখা ছোট একটি বই, খুব বেশি বড় বই না। এই বইতে সমস্ত সাবজেক্টের কিছু কিছু বেসিক সাবজেক্ট বলতে গেলে ওই বইয়ের মধ্যে দেওয়া আছে। তো অ্যানাটমির জন্য এই বইয়ের অংশ পড়া যেতে পারে, কিন্তু আমি যখন ফিজিওলজিতে দেখাচ্ছি, সবাই যদি একটু লক্ষ্য করি, সময় তো সবাই দেখতে পাচ্ছি, বান্ডেল আছে ডোয়ামসের, এই ফিলিপার বইটাও আছে, কিন্তু ফিজিওলজির জন্য একটা টেক্সট বই পড়া দরকার, যদি রেফারেন্স হিসেবে রাখি সেটা জ্ঞানম ফিজিওলজি রাখা যেতে পারে, আমরা সবাই চিনি। কিন্তু এর অতিরিক্ত অনেকেই হয়তো আমরা এটা জানি না হয়তোবা, যে রয়্যাল কলেজের একটা প্রপোজড বেসিক সায়েন্সের বই আছে। হ্যাঁ, আমি এটা আমাদের কাছেই আছে, আমি পরে বলছি এই বইগুলো কিভাবে কালেক্ট করা যাবে। তো এই বইটাতে অ্যানাটমির অংশটা খুব একটা পাওয়া যাবে না পড়ার জন্য, কিন্তু বাকি সমস্ত সিস্টেমের বেসিক ইনফরমেশন গুলো এই বইয়ের মধ্যে দেওয়া আছে। বেসিক সায়েন্স নামে সংক্ষেপে এই বইটা, এটা হচ্ছে এমআরসিপি একেবারে রয়্যাল কলেজ প্রপোজড অর অ্যাপ্রুভড বুক।
তো কাজে আমরা বেসিক সাবজেক্টের সবখানেই এই বইটা রাখতে পারি, এবং আমি আর পড়তে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা সাবজেক্টের পাশাপাশি রিসোর্স ম্যাটেরিয়াল গুলো লেখা আছে, এবং আমরা আশা করি যে এই চার্টগুলো যারা আগ্রহী অবশ্যই সবাইকে পৌঁছাতে পারবো, তারা হাতের কাছে দেখে নিতেই পারে। কাজে আমরা সবটা পড়ে আর সময় নষ্ট করব না বলবো, কারণ একই জিনিসই বলা হবে আসলে। হ্যাঁ, তো বিশেষ কোনো বিষয় আসলে আমি হয়তো আলাদা করে বলবো, তবে লাস্টে একটু বলি, বিশেষ করে বায়ো স্ট্যাটিস্টিক্স একেবারেই নতুন বিষয় হতে পারে। তো আমি বলবো যখন থার্ড ইয়ারে কমিউনিটি মেডিসিনে বায়ো স্ট্যাটিস্টিক্স পড়ানো হবে, ঠিক ওই সময়ে বায়ো স্ট্যাটিস্টিক্স পড়ার জন্য, তাহলে একসাথে দুটো কাজ হয়ে যাবে। এবং তার জন্য যে বইয়ের কিছু সাপোর্ট নেওয়া যেতে পারে, আবারও সেই বেসিক মেডিকেল সায়েন্স ফর এমআরসিপি পার্ট 1। এছাড়াও কারো কোনো দরকারি লেকচার নোটস যদি আশেপাশে থাকে, সবই পড়া যাবে, তবে এই বইটাকে বেস করা যেতে পারে। যারা পাশ করেছেন, অভিজ্ঞ হয়েছেন, তারা সবাই এই মত দিয়েছেন। তাহলে এই হচ্ছে বেসিক সাবজেক্টের একটা আউটলাইন, একটা টাইম ফ্রেম আমরা দেখানোর চেষ্টা করলাম। এখানে প্রায় 22 সপ্তাহ মতো বাজেট করা হয়েছে। তো কম বেশি তো হতেই পারে, ন্যাচারাল অনেক বিষয় থাকবে, সাথে যদি আমরা আরো 2 সপ্তাহ যোগ করি, সব মিলিয়ে একটি 6 মাসের পরিকল্পনা এভাবে নেওয়া যেতে পারে। এবং এটাকে অ্যাচিভ করতে গেলে মোটামুটি অভিজ্ঞতা বলে যে আমরা থার্ড ইয়ারে যে স্টুডেন্টরা পড়ছি, যত ঘন্টায় পড়ছি ইউজুয়ালি, তার সাথে যদি 1 থেকে 2 ঘন্টা আমরা একটু যোগ করতে পারি, তাহলে কিন্তু এটি পড়া সম্ভব। যেহেতু আমরা 3 সপ্তাহ করে রেখেছি অ্যানাটমিতে, পরীক্ষায় তো এমআরসিপিতে প্রশ্ন আসে 2টা বা 3টা অ্যানাটমির প্রশ্ন, কিন্তু কিছু বান্ডেল আছে পড়ার জন্য, হয়তো 30-40টা হবে প্রশ্ন, খুব বেশি হলে 50টা হবে। তো এই প্রশ্নটা পড়া এবং বোঝার জন্য তো দীর্ঘ সময় দেওয়ার কোনো কারণ নাই। তো আশা করি এই প্রশ্ন যারা খুলবে, তারা বিষয়টা আরো বাস্তবসম্মতভাবে বুঝে নিতে পারবে। তো এই হচ্ছে থার্ড ইয়ারের কর্ম পরিকল্পনা বলতে গেলে যা। এবার আমরা যদি ফোর্থ ইয়ারে আসি, ঠিক একইভাবে এখানে আমরা সিলেক্ট করে রেখেছি ইমিউনোলজি। এটিও কিন্তু বেসিক সাবজেক্টেরই একটি অংশ। এমআরসিপিতে বলে যে ক্লিনিক্যাল সায়েন্স যে টপিকটা, সেই 25টা প্রশ্নের একটা টপিক, এক গুচ্ছ, সেই গুচ্ছের একটি অংশ কিন্তু ইমিউনোলজি, যেটি আমরা থার্ড ইয়ারে প্রস্তাব করছি না বা পরিকল্পনায় রাখছি না, কারণ ফোর্থ ইয়ারে এসেই প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি এগুলো পড়ানো হয়। তা আমরা বারবার বলতে চাচ্ছি যে ক্লাসে যখন ইমিউনোলজি পড়ানো হবে, তখন আমরা ইমিউনোলজির টপিকগুলো পড়বো। ব্যাপারটা হচ্ছে এইরকম। আর এই বইয়ের মধ্যেও সেই বেসিক বইটা তো আছেই, সবসময় ইমিউনোলজি সম্পর্কে তথ্য ওখান থেকেই পরীক্ষা ওরিয়েন্টেড নেওয়া যেতেই পারে। তার সাথে মাইক্রোবায়োলজির খুবই পরিচিত একটি ল্যাঞ্চ পাবলিকেশনের বই, রিভিউ অফ মেডিকেল মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি। তো যাই হোক, এই কলামের মধ্যে বারবার বইয়ের কথা থাকবে, আমি সবগুলো হয়তো বলতে যাব না। এবার যদি আমরা বলি ফার্মাকোলজির জন্য, দেখুন ফার্মাকোলজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমাদের সবাইকে বলছি যে এখানে থেরাপিউটিক্স পড়তে হয়, টক্সিকোলজি পড়তে হয়, কাজে অন্যান্য সিস্টেম বা টপিকসের চাইতে ফার্মাকোলজিতে একটু বেশি সময় দেওয়া দরকার। সেই জন্য আমরা প্রায় 10 সপ্তাহ রেখেছি এখানে, এবং সেটার জন্য বেসিক সায়েন্স রয়্যাল কলেজে আছে, ডোয়ামস এর বান্ডেলও থাকবে, রেঞ্জ এন্ড ডেল যে অথর্স আছে ওনাদের যে বইটা, সেটা আমরা একটা টেক্সট বই হিসাবে পাশে রাখার জন্য পরামর্শ দিতে চাই। ঠিক একইভাবে হেমাটোলজির জন্য আলাদা কোনো বিশেষ বই এমন পড়ার দরকার নেই, কারণ এই হেমাটোলজির প্রশ্নগুলো ক্লিনিক্যালি ওরিয়েন্টেড প্রশ্নই আসে, একেবারে বেসিক জায়গা থেকে খুব বেশি প্রশ্ন হবে না। একজন রোগের হেমাটোলজি ডিসঅর্ডার, লিউকেমিয়া, লিম্ফোমা, এনিমিয়া, পলিসাইথেমিয়া, এই রিলেটেড প্রশ্ন, সেগুলোর জন্য মূলত এই ধরনের যে কোয়েশ্চেন বান্ডেলগুলো আছে সেগুলাই বেশি উদ্দীপ্ত করবে এবং আরেকটু পড়ার জন্য আগ্রহী করে তুলবে। তখন হয়তো আমরা বেসিক সায়েন্সের কিছু বেসিক বিষয়, হেমাটোলজি মানে কি, সেখানে কি থাকে, আমি দেখেছি যে এই অংশটুকু হয়তো বা 2-3 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠায় আছে, খুব বেশি নাই এই হেমাটোলজির জায়গায়। প্রত্যেকটা সিস্টেম থেকেই এই বেসিক সায়েন্স বইটাতে কিছু কিছু আলোচনা আছে, সেই অর্থে এই বইটা সবখানেই হয়তো আমরা লিখে রেখেছি, সবাই লক্ষ্য করলে বুঝতে পারবে। তো এখানেও ফোর্থ ইয়ারে 1 বছরের মধ্যে আশা করা যায় 1 থেকে 2 ঘন্টা মোটামুটি যদি প্রতিদিন এরকম দেওয়ার একটা সুযোগ হয়, তাহলে কিন্তু এই 7 সপ্তাহ আর এখানে 10 সপ্তাহ, 7 সপ্তাহ এইভাবে টার্গেট করে নিলে আশা করা যায় যে এই প্রস্তুতিটা একেবারে চরম না হলেও বলবো যে একটা মাঝারি মানের প্রস্তুতি হয়ে যাবে। এরপর আমরা যদি চলে যাই ফিফথ ইয়ারে,
ফিফথ ইয়ারটা তো হচ্ছে ক্লিনিক্যাল ইয়ার, এবং এই সময় আর বেসিক সাবজেক্টের পড়ার চাপও থাকে না। তো কাজেই আমরা যদি আগে বেসিক সাবজেক্ট পড়েই শেষ করে আসি, ফিফথ ইয়ারে এমনিতেই মেডিসিন, সার্জারি, গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স তাদের পড়া তো থাকেই। আমরা মেডিসিন অংশটাকে হাইলাইট করতে চাচ্ছি। মেডিসিনে হয়তো ওয়ার্ড শিডিউল তো আর 10 মাস জুড়ে থাকবে না, কিন্তু যে এমআরসিপি দেওয়ার জন্য পরিকল্পনা করেছে তার ভেতরে অন্তর্নিহিত একটা প্রক্রিয়া এবং প্রস্তুতি তো চলতেই থাকবে। আর পড়াশোনা তো চাইলেই জোর করে 3 মাসে সব পড়া শেষও করা যাবে না। সুতরাং এটিকে 10 মাসের একটা পরিকল্পনা নেওয়া যেতে পারে। এবং বাকি যে সিস্টেম বলতে যা বলছি, যেমন কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, এভাবে প্যালিয়েটিভ কেয়ার পর্যন্ত এই টপিকটাই কিছুটা নতুন হয়েছে। তবে আমরা সবাই জানি যে ফিফথ ইয়ারেও প্যালিয়েটিভ কেয়ারের কিছু ডিসকাশনের সুযোগ আছে, কয়েক ঘন্টা ক্লাস নেওয়ার কিন্তু ব্যাপার আছে, যে সেই অর্থেও এটাও আমাদের আওতার বাইরে নয়। তো সেই হিসাবে আমরা এখানে সপ্তাহগুলো ভাগ করে দেখিয়েছি কোনটাতে কিরকম সময়। তো অ্যাভারেজ 1 মাস করে করে প্রায় সময় বরাদ্দ রাখা যায়। যেখানে প্রশ্ন কম আসবে বলা হয়, সেখানে হয়তো একটু সময়টা কম দেওয়া যেতে পারে। যেমন জেরিয়াট্রিক্স আগের চাইতে বরং এমআরসিপিতে প্রশ্ন একটু বেশি আসবে, কয়েক বছর আগেও এত প্রশ্ন আসতো না। তো আমরা মিনিমাম 1 সপ্তাহ রেখেছি। কেউ যদি চায় 10 দিন পড়তে, 10 দিন লাগুক, আমরা ব্যালেন্স করতেই পারবো। কোনো কোনো জায়গায় 4 সপ্তাহ দেওয়া হয়েছে, হয়তো সেখানে 3 সপ্তাহ শেষ হয়ে যেতে পারে। এটা জাস্ট একটা অ্যাজাম্পশন করে বলা হয়েছে। এবং 10 মাসের এটি একটি কর্ম পরিকল্পনা। পাশে বইয়ের কথা বলে দেওয়া হয়েছে, লার্নিং রিসোর্স গুলো বলা হয়েছে, এবং 1 থেকে 2 ঘন্টায় আমরা যোগ করেছি ফিফথ ইয়ারের মধ্যে। ফিফথ ইয়ার তো সবাই পড়ছে ক্লিনিক্যাল সাবজেক্ট, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা ধরেও পড়ছে। ইন এডিশন যদি এমআরসিপির জন্য যে অতিরিক্ত পড়া দরকার, সেই পড়াগুলো প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা পড়লেও আমরা মনে করি যে এরকম একটা প্রস্তুতি, মৌলিক প্রস্তুতি বলবো, করে নেওয়া সম্ভব ফিফথ ইয়ারের জন্য। তাহলে আমরা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার কিভাবে সময়গুলো বিন্যস্ত করা যায় আমরা এতক্ষণ তাই বললাম। তো কারো প্রশ্ন থাকলে হয়তো করলে, কেউ যদি রিটেন প্রশ্ন কালেক্ট করে থাকে, আমি যিনি হোস্ট আছে, অ্যানকর আছে, তাকে অনুরোধ করব প্রশ্ন যদি থাকে আমাকে অ্যানকর পড়ে শোনালেও আমি হয়তো বলার চেষ্টা করব, নাহলে আমি আমার মতো বলেই যাচ্ছি আর কি। হ্যাঁ, আমি মাঝখানে একটু ব্রেকও দিব, তারপরে হয়তো একটু ইন্টারাকশন করা যেতেই পারে। এরপরে ইন্টার্নশিপে এসে, তখন তো একবার যেহেতু পড়া হয়ে গেল ফিফথ ইয়ার পর্যন্ত, এখন সময়টাকে একটু কমিয়ে কমিয়ে, ইন্টার্ন তো 1 বছর, 11 মাসে এটাকে একটু রিভাইজ করে ফেলতে হবে। এবং রিভাইজ করার মধ্যে একটু বড় পরিকল্পনা হবে, আমরা ফিফথ ইয়ার পর্যন্ত যে কোয়েশ্চেন বান্ডেল বা ডিসকাশন পড়েছি, সেটির জন্য আরেকটা সেট, নতুন সেট, শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে বসাটা বেটার হবে। এই সময় খুব একটা বেশি টেক্সট বুক বা অন্য কোনো পিডিএফ পড়া খুব একটা দরকার হবে না। তবুও যদি দরকার হয়, আমরা রিসোর্স ম্যাটেরিয়াল থেকে এটা পড়ে ফেলতেই পারি। তো এই বেসিক সাবজেক্টগুলোকে একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। তার কারণটা আমি শেষের দিকে এসে বলবো। যেমন কার্ডিওলজি থেকেই পড়া শুরু করতে পারে যখন ফিফথ ইয়ারে একজন স্টুডেন্ট উঠছে। তবে এটা নির্ভর করছে কখন কোন সিস্টেমে ক্লাস চলে তার উপরে। আমি যদি বলি যে গ্যাস্ট্রোএন্টারোলজির লেকচার শুরু হয়েছে, লেকচারকে বেস করে করাই ভালো, যেহেতু সারা বছরই ক্লাস চলে লেকচার, কিন্তু ওয়ার্ড ডিউটি তো ভিন্ন হয়ে যায়। তাহলে গ্যাস্ট্রোএন্টারোলজি যদি শুরু হয়, তাহলে আমি বলবো না যে ওই সময় কেউ কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ুক। এমনি রিলেভেন্ট ওয়ার্ড অ্যাক্টিভিটিস সেটা তো আলাদাই আছে। ইন জেনারেল এমআরসিপির প্রস্তুতির জন্য যখন যে লেকচার শুরু হবে, সাধারণত 2-3টা সিস্টেম একসাথেই শুরু হয়। আমরা সবাই জানি কার্ডিওভাস্কুলার, রেসপিরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি এগুলোই তো প্রধানতম। তো দেখা যায় যে একসাথে 3 সিস্টেমই চলছে। তাহলে আমার এই লেকচার যতদিন চলবে, লেকচারও তো কিন্তু 1-1.5 মাস চলে এক একটা সিস্টেমে, 2 মাসও চলে, 3 মাসও চলে। তো এই যে 3 মাস বা 4 মাস লাগে এই সিস্টেমগুলো শেষ করতে, আমরা এর পাশাপাশি এমআরসিপিটাও শেষ করে ফেলবো। কাজেই এখানে যদিও 3 সপ্তাহ লেখা হয়েছে, ব্যাপারটা এমন নয় যে শুধু 3 সপ্তাহে পড়ছি বাকিটা রেসপিরোলজি পড়ছি। বরং বলতে গেলে এই 3 সপ্তাহে যদি লেকচার, এই 3টা সিস্টেমে লেকচার যতদিনই শেষ হবে, সেটা যদি 3 মাসে হয়, আমরা মোটামুটি চেষ্টা করব 3 মাসে শেষ করতে। তাহলে সময়টাও বাঁচবে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। তো ওটাকে মাথায় রেখেই এখানে সপ্তাহগুলো বিন্যস্ত করে দেওয়া হয়েছে। এই জায়গায় এসে 11 মাসে যেহেতু সমস্ত টপিকস গুলো রিভাইজ করার ব্যাপার ঘটেছে, সেজন্য সপ্তাহগুলোকে একটু কমিয়ে দেওয়া হয়েছে। এবং সপ্তাহগুলো কমিয়ে দেওয়ার কারণে
স্টাডি আওয়ার কিন্তু একটু বাড়িয়ে নিতেই হবে। এখন আর 1 থেকে 2 ঘন্টা অতিরিক্ত পড়লে হবে না, এবং এটা ক্লিনিক্যাল ইয়ার মোটামুটি 4 থেকে 5 ঘন্টা সব মিলে। আমি এডিশন বলবো না, কারণ 5th ইয়ারে এসে তো সব সাবজেক্টই হলো এমআরসিপির সাবজেক্ট, কাজে এখানে আর অতিরিক্ত অন্য সাবজেক্ট নাই বললেই চলে। সেই অর্থে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা যদি পড়া যায় প্রতিদিন, এটা এমন না যে একেবারে হিসাব করতে হচ্ছে, সবাই আমরা বুঝতেই পারছি আমি কি বলতে চাচ্ছি, অন এন অ্যাভারেজ, তাহলে কিন্তু 11 মাসে এটার একটি ভালো রিভিশন হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, ইন্টার্নশিপ আসা পর্যন্ত যদি এইভাবে আগানো যায়, তাহলে আমরা কিন্তু পরীক্ষার একটা সেকেন্ড কোয়েশ্চেন অ্যান্সার সেট শেষ করে ফেললাম। তার মানে আমরা কিন্তু প্রায় মোর দ্যান 50-60% আগায় গেলাম। তো এখন যদি এভাবেও হিসাব করি, পাশের জন্য তো কোশ্চেন অ্যান্সার করতে হয় অ্যারাউন্ড 50-60% মিনিমাম করলে পাস হয়ে যায়, তাই না? 5 মার্ক তো আসলে খুব বেশিও না। তবুও বলবো আমাদের প্রস্তুতি আরো একটু উন্নত হওয়া দরকার, সেটা আরো একটু রিফাইন্ড হওয়া দরকার। আমি এতক্ষণ ইন্টার্নশিপ পর্যন্ত যা বললাম অত্যন্ত মৌলিক প্রস্তুতির কথাই বললাম। এখন প্রশ্ন তো হতেই পারে, এরকম পড়লেই কি পাস হয়ে যাবে? খুব কঠিন একটি প্রশ্ন আসলে। পাস হয়ে যাবে কিনা একেবারে উত্তরটা যদি এভাবে বলি, হবে না এমনও তো বলা যাবে না। কাজে আমি ব্রেক টাইমে এসে আসলে কারো প্রশ্ন থাকলে সেটা হয়তো শোনার জন্যই চাচ্ছিলাম, তো কারো প্রশ্ন না থাকলে আমি ফরওয়ার্ড করব। আমি যেটা বলতে চাইলাম এতক্ষণ পর্যন্ত, খুবই এক্সট্রাঅর্ডিনারি যারা থাকে তাদের কথা তো নয়, আমরা যদি অ্যাভারেজ স্টুডেন্টের কথা বলি যারা এমবিবিএস এর জন্যই মূলত পড়ছে, সাথে এমআরসিপির জন্য একটা প্রস্তুতি নিয়েই রাখছে, ইন্টার্নশিপ এসে আরেকটু হয়তো গভীরভাবে পড়তেই পারে, তাদের পাশ হওয়ার সম্ভাবনা খুব বেশি না হলেও হয়তো সামান্যই আছে। কিন্তু প্রস্তাবনা বা পরামর্শ হবে যে অল্প সম্ভাবনা নিয়ে আসলে পরীক্ষা দেওয়াটা খুব ভালো হবে বলে মনে হয় না। এবং অভিজ্ঞতা তাই বলে, যেহেতু আমাদের আন্ডার গ্রাজুয়েট পড়াটা এমআরসিপির পড়ার হুবহু স্ট্রাকচারালি মিলে না, আমাদেরকে নিজেদেরকে আবার তৈরি করে নিতে হয়, সেজন্য খুব বেশি ভালো বা সহজ হবে বলে মনে হয় না। তার মানে আমাদের আরো হয়তো কিছু দূর আগানো সম্ভব। ওকে, মাহিন বোধহয় আমাকে শুনতে পাচ্ছি এতক্ষণে, আমি এতক্ষণ যা বললাম। মাহিন, যদি কোনো প্রশ্ন থাকে তোমার মনে, আমাকে প্রশ্ন করতে পারো। জি স্যার। স্যার একটু জানতে চাচ্ছিল যে স্যার, যেহেতু আমরা থার্ড ইয়ার থেকে যদি শুরু করি, তাহলে স্যার আমরা শুরু জি করব যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, সেল বায়োলজি এগুলো দিয়ে। তাহলে স্যার যদি কেউ মানে ফার্স্ট ইয়ার থেকেই ডিটারমাইন্ড থাকে যে সে এমআরসিপি দিবে, তাহলে জি সে কেন স্যার ফার্স্ট ইয়ার থেকে কেন শুরু করবে না? তাহলে তো স্যার অ্যানাটমি, ফিজিওলজি, সরি, একটু বায়োকেমিস্ট্রি। সাউন্ড ড্রপ করতে হবে। স্যার শোনা যাচ্ছে? আবার আবার কি একটু প্রশ্নটা করবে? জি একটু স্যার, জি স্যার প্রশ্নটা আবার অবশ্যই। করবে, বেসিক সাবজেক্ট নিয়ে কথা হচ্ছে। জি স্যার হ্যাঁ, অবশ্যই। বলো তো দেখি। স্যার থার্ড ইয়ার থেকে যদি আমরা শুরু করি, তাহলে তো স্যার আমরা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এগুলো দিয়ে শুরু করছি। জি জি জি। জি স্যার। তো স্যার এটাতে তাহলে প্রশ্ন যদি আছে কেউ কোনো? ফার্স্ট ইয়ার, হ্যাঁ বলো। স্যার ফার্স্ট ইয়ার থেকে হ্যাঁ যদি বলো কেউ বলো। ডিটারমাইন্ড থাকে যে আমরা এমআরসিপি দিব, তাহলে স্যার সে ফার্স্ট ইয়ার থেকেই স্যার কেন এটা শুরু করবে না? কারণ আমরা তো তাহলে একই সাথে পড়ে ফেলতে পারছি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। হ্যাঁ, তোমাদের আসলে উৎসাহের জন্য ধন্যবাদ জানাই প্রথমে, যে আমার কথা শুনে হয়তো চিন্তা জেগেছে যে সাবজেক্ট গুলো তো অ্যানাটমি আগেই পড়ে রেখেছি বা পড়তে হয়, তাহলে আমরা কেন আগে পড়বো না। আমরা আসলে পড়বে নাও বলছি না, আমরা একটা বাস্তবতাকে সামনে রেখে কথা বলছি। আমাদের এই দেশে বেশিরভাগ স্টুডেন্ট তো বাংলায় পড়েছে। বিদেশিরা যারা আসে বিশেষ করে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতেও, তারাও কিন্তু ইংরেজি ভাষাভাষী না। কাজে মেডিকেলের ভাষাটা রপ্ত করা একটি ব্যাপার থাকে। আবার নিজের ভেতরে এমআরসিপি পড়বো, এমআরসিপি তো মেডিসিনেরই একটি অংশ, পাশাপাশি এমআরসিএস আছে, এমআরসি ওজিও আছে, তাদের একটি ছক বাঁধা পড়ার একটা অংশ আছে। তো নিজের মনটা তৈরি করতে গেলে প্রথম 2টি বছর পার হয়ে যাওয়াটা ভালো বলে মনে করছি। কিন্তু কেউ যদি মনে করে যে না, আমি ফার্স্ট ইয়ার থেকে পড়বো, আমার জন্য এটা পড়া সহজ, খুব কঠিন হবে না, সে কিন্তু শুরু করতেই পারে। আমরা কিছুটা নিজেদেরকে আগায়ে রেখেছি যেন পড়াশোনাটা খুব কঠিন বলে মনে না হয়, সেজন্য থার্ড ইয়ার থেকে এটা স্ট্রাকচারটা তৈরি করেছি, এবং আমরা বোঝার চেষ্টা করেছি এবং বুঝেছিও যে থার্ড ইয়ার থেকে পড়লেও এটা সম্ভব।
এবং এটা অত্যন্ত বাস্তবসম্মত। কাজেই ফার্স্ট ইয়ার থেকে না পড়লেও কোনো অসুবিধা নেই, প্রথমেই একটু মেডিকেল কলেজে এসে খাপ খাওয়ানোর একটা বিষয় তো থাকেই। কাজে চাপে পড়ার চাইতে আমরা থার্ড ইয়ারে পড়লে যথেষ্ট হবে বলে আমি মনে করছি আর কি। ঠিক আছে মাহিন, আর কোনো প্রশ্ন কি আছে তোমার জি কাছে? স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আর আর কোনো প্রশ্ন আছে তোমার হাতে? স্যার এখন পর্যন্ত নেই স্যার, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আমরা আচ্ছা প্রশ্ন করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমার নিজের মনেও থাকলে তুমিও বলতে পারো, হ্যাঁ। জি স্যার, অবশ্যই প্রশ্ন স্যার। থাকাটাই স্বাভাবিক আসলে, এটা পরিকল্পনাটা নতুন। তুমি এখন কোন ইয়ারে মাহিন? স্যার আমি থার্ড ইয়ারে পড়ছি স্যার। মাহিন বলে, আচ্ছা তাহলে তো থার্ড ইয়ারে যারা তাদের জন্য একেবারে স্ট্যান্ডার্ড একটা মানে একটা কি বলবো টাইম ফ্রেম আর কি আমি দেখানোর চেষ্টা করলাম। তো আমি কিছুক্ষণ পরে আবার যাব যেখানে যে ফিফথ ইয়ারে আছে তার জন্য পরিকল্পনাটা কেমন হওয়া যায়, যে ইন্টার্ন করছে তার জন্য কেমন হওয়া যায়, নিশ্চয়ই কিছুটা হলেও মানে পরিবর্তিত পরিমার্জিত হবেই। তো সেই অংশে যাওয়ার আগে আমি একটু করে প্রশ্ন দেখাতে চাই, দুই একটি প্রশ্ন মাত্র। আশা করি মানে সবাই আগ্রহ দিয়ে দেখবে। এটা ভিডিও রেকর্ডও তো থাকছে, যে কোনো সময় যে কেউ দেখতে পারে। আমি একটি প্রশ্ন যদি এভাবে দেখাই, উত্তর কি হবে? আমরা অনেকেই জানি আসলে উত্তর কি হবে, এবং ক্লাবিংকে নিয়ে প্রশ্ন। কেউ যদি উত্তর দিতে পারলে ভালো হতো, কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটা টেকনিক্যাল ইস্যু সামনে এসে দাঁড়ায়। প্রশ্নটা পড়লেই সবাই মনে করবে যে ক্লাবিং এর কারণ বোধহয় জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা অনেকে জানি না, থার্ড ইয়ার থেকেই তো পড়েছি ক্লাবিং এর কারণ কি না, রেসপিরেটরি ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ইন্টেস্টাইনাল ডিজিজ, হোয়াটএভার। তো এর মধ্যে আসলে প্রশ্নটা হয়েছে অন্যভাবে, যে which of the following diagnosis is least likely, তার মানে কোনটা ক্লাবিং এর কারণ হবে না বলে মনে হয়। তাহলে এটি কিন্তু একেবারে বলতে গেলে থার্ড ইয়ারেরই একটি পড়া। আমরা সবাই জানি, আমরা যারা পড়াই বা যারা থার্ড ইয়ারে পড়ে তারা সবাই জানে যে আমাদের শিক্ষক মন্ডলী এই বিষয়ে শুরু করেন আলোচনা, তাই না? ক্লাবিং দেখাও তো দেখি কি কারণে হয়, অথচ প্রশ্নের স্টাইলটা কেন এমন হলো। তা আমরা তো জিজ্ঞেস করি যে স্টুডেন্টকে, তুমি ক্লাবিং এর কয়েকটা কারণ বলো, এইভাবেই তো সাধারণত বলা হয়। তো এমআরসিপি করেছি কি, তার প্রশ্নটার স্টাইলটাকে এইভাবে সাজানোর কারণ হলো অ্যাটেনশন টেস্ট করা হচ্ছে, শুধুমাত্র তথ্য যাচাই হচ্ছে না, আমি প্রশ্নের প্রতি কতটুকু অ্যাটেন্টিভ। তো অ্যাটেনশন টেস্ট করার পিছনের কারণ কি, আমি আসলে আমার রোগীর প্রতি কতটুকু মনোযোগী থাকবো, তারই একটি টেস্ট কিন্তু এখানে হয়ে যাচ্ছে। কাজে অনেক প্রশ্নে কিন্তু এরকম নেগেটিভ একটা অ্যাটিটিউড দিয়ে প্রশ্ন থাকে। কাজে এটি হলো ছোট্ট একটি তথ্য কণিকা ক্লাবিং সম্পর্কে, আমরা সবাই জানি। কাজে এমআরসিপিতে এমন প্রশ্নই আসছে, আরো অন্যান্য প্রশ্নের মধ্যে বলবো না যে সবগুলো এত সোজা প্রশ্নই হবে, তো সোজা তো অবশ্যই কিছু না কিছু আছে। কাজে এটি থার্ড ইয়ার থেকেই পড়া যাবে না কেন? অবশ্যই যাবে। তো এটির উত্তর আমরা জানি যে আইলিওসিক্যাল টিউবারকুলোসিস, বাকিগুলো ক্লাবিং এর কারণ এটি নয় আর কি। টিউবারকুলোসিস কিন্তু ক্লাবিং এর কারণ নয়। এই হচ্ছে মূল কথা এই প্রশ্নের মধ্যে। আমি শুধুমাত্র একটু প্রশ্নের গাঁথুনি দেখানোর জন্য কিন্তু এগুলো দেখাচ্ছি সবাইকে। এরপরে তো যাই হোক, এটা নিচেরটাতে মানে একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই সেই অংশে থেকে আমরা জাম্প করে চলে যাই। আরেকটি প্রশ্ন এভাবেই দেওয়া আছে, মাহিনকেও বলবো তুমিও যদি একটু পড়ো, নিজে নিজে নীরবেই পড়তে পারো। এটি পড়ার পরে দেখা যাবে কি এই প্রশ্নের মধ্যে এই তথ্যগুলো দিতে চেষ্টা করা হয়েছে। একজন 69 বছরের পুরুষ, 69-year-old মেল, উনি আউটপেশেন্ট ডিপার্টমেন্টে এসেছেন। ওনার প্রবলেম হচ্ছে ওয়েট লস, 1 stone over 3 months। 1 stone মানে প্রায় 6-7 কেজি এরকম কাছাকাছি হয়। 3 মাসে ওনার এত পরিমাণ ওজন কমে গিয়েছে। আমরা সাধারণত ওজন কমাটাকে তো কোনো সরাসরি রোগের কথা ভাবি না, কিন্তু কোন ধরনের রোগ হয়েছে সেটি কিন্তু ভাবা দরকার। আর যিনি বয়স্ক লোক হয়ে যান, তার শরীরে কিন্তু কোনো না কোনো জায়গায় একটা ক্যান্সার থাকার সম্ভাবনা আছে। আবার এই রোগটা কি খুব দীর্ঘমেয়াদী? হয়তো এই বিষয়ে অন্য একদিন আলোচনা করতে পারবো আমি, যে পেশেন্টের এই যে ডিউরেশন অফ ইলনেস নিয়ে কিভাবে আমরা গবেষণা করব, যে এটি কি কোনো ডিজেনারেটিভ ডিজিজ, এটি কি কোনো ইনফ্লামেটরি ডিজিজ, এটি কি কোনো নিওপ্লাস্টিক ডিজিজ। তো যাই হোক, আমরা লক্ষ্য করছি যে এই পেশেন্টের 3 মান্থে 6-7 কেজি ওজন কমে গিয়েছে। এছাড়া আর কোনো গল্প বা প্রবলেম এই রোগের মধ্যে নাই। অ্যাবডোমেন সফট, কোনো প্যালপেবল ম্যাস নাই, ফর রেক্টাল এক্সামিনেশনও নর্মাল।
কিন্তু ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া আছে। আমরা আশা করি যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়ছি বা পড়বো, থার্ড ইয়ারেও এই আলোচনাগুলো আমরা নিশ্চয় করেছি। এই যদি হয়, এমআরসিপি জানতে চাচ্ছে যে এর পরের ইনভেস্টিগেশন কি হওয়া উচিত। তো এখন কথা হলো যে আমার এটা জানার দরকার আছে কি না। অবশ্যই জানার দরকার আছে, নাহলে আমি চিকিৎসা দেবো কিভাবে। তো এটি হয়তো এই লেভেলের প্রশ্ন থার্ড ইয়ারে না হোক, যারা ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারে যাবে তারা তো কিছুটা বুঝতে পারবে। এটা তো হেমাটোলজি রিলেটেড একটি প্রশ্ন। আমরা বলি না যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার কিছু কারণ বলো, সবার আগে আমরা বলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে এটি যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াই হয়, হওয়ার কথা কিন্তু, মানে সাধারণত এটাই হয়, তাহলে রোগটা সাধারণত পাওয়া যায় গ্যাস্ট্রোএন্টারোলজিতে। এখন গ্যাস্ট্রোএন্টারোলজির কোন পরীক্ষা হবে সেটাই হলো প্রশ্ন। কাজে আমি এটা উত্তর কাউকে বলতেও বলছি না, বা উত্তর ভুল হবে কিনা এই সংশয়ে থাকার কথাও বলছি না। আমি বলছি যে প্রশ্নের ধরনটাই এই রকম, এবং আমাকে করতে হবে কি, আপার এন্ড লোয়ার জিআই এন্ডোস্কোপি করতে হবে। কারণ এখান থেকেই কোনো না কোনো লিশন এসে, লিশন হয়ে, ডিজিজ হয়ে ব্লাড লস হচ্ছে, ক্রনিক ব্লাড লস। এটাই কিন্তু সমূহ সম্ভাবনা। তাহলে কিভাবে দেখবো? এন্ডোস্কোপি করব যে আমার মধ্যে কোন কথাগুলো আমাকে নক করছে। এই যে একজন বয়স্ক মানুষ, ওজন কমে গিয়েছে খুব সিগনিফিক্যান্টলি 3 মাসের মধ্যে, এবং তার অ্যানিমিয়া হয়েছে। এই কথাগুলোকে একগুচ্ছ কথায় যদি আমরা বলি অ্যালার্ম সাইন, এবং এটার জন্য একটা নিমোনিকও তৈরি করা বইতে দেওয়া আছে। তো এটা এই মুহূর্তে সবাইকে পড়ার বিষয় বলছে না, আমি বলছি যে এই বিষয়গুলোর আলোকে কিন্তু সিদ্ধান্ত নিতে পারতে হবে একজন ডক্টরের যে এই রোগীর জন্য এখন এন্ডোস্কোপি করা জরুরি। এই হচ্ছে এইরকম একটি প্রশ্ন। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটি প্রশ্ন যাই, 45-year-old female develops profuse watery diarrhea and lower abdominal pain 7 days after undergoing laparoscopic cholecystectomy। অর্থাৎ গল ব্লাডার অপারেশন করার পরে ওনার কিন্তু 7 দিনের মাথায় ডায়রিয়া শুরু হয়েছে। তা আমাদের তো একটা ধারণা আছেই, কিন্তু আমরা মনে করি যে অ্যান্টিবায়োটিক ওষুধ খেলেই তো পাতলা পায়খানা হয়, ডায়রিয়া হয়, যে কোনো ওষুধ খেলেই এমনই হয়। তো এমনই যে হয় আবার ভালো হয়ে যায়, এটা হলো মাইল্ড ফর্মে সাইড ইফেক্ট। কিন্তু কোনো কোনো রোগীর অ্যান্টিবায়োটিক ব্রড স্পেকট্রাম খাওয়ার পরে ইন্টেস্টাইনাল অর্গানিজমের আবার, যেগুলোকে আমরা বলি অপরচুনিস্টিক অর্গানিজম, যারা সাধারণত ইনফেকশন করে না কিন্তু সিচুয়েশন ফেভারেবল হলে ইনফেকশন করে। তো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ভালো ভালো অর্গানিজম সহ মেরে ফেলে ইন্টেস্টাইনে, তখন এই অপরচুনিস্টিক অর্গানিজম গুলো ইনফেকশন করে। তার মধ্যে একটি হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডেফিসিলি। ক্লস্ট্রিডিয়াম ডেফিসিলি, এরকম ক্লস্ট্রিডিয়ামের তো আরো অর্গানিজম আমরা অনেকেই জানি। এই ক্লস্ট্রিডিয়াম ডেফিসিলির ব্যাকগ্রাউন্ড হলো অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে 2 দিন পর থেকে তারপরে তার এই সিমটম গুলো দেখা দেয়। সবার দেখা দেয় না, কারো কারো দেখা দেয়। কাজেই এটা ডায়াগনোসিস কি হবে? ক্লস্ট্রিডিয়াম ডেফিসিলি সিউডোমেমব্রেনাস কোলাইটিস নামে একটা রোগ করে। তাহলে ক্লুটা কিন্তু ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, বলা হলো না যে এইখানে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। এটাকেই বলে সিক্সথ সেন্স, মানে অতিরিক্ত একটি ধারণা করতে শেখা। এবং এই সিক্সথ সেন্সকে আমরা ক্লিনিক্যাল স্কিলের ভাষায় যদি বলি, আমরা বলতে পারি যে হিডেন এজেন্ডা অথবা হিডেন ইনফরমেশন, মানে কোন তথ্যটা এই কথার ভেতরে লুকিয়ে আছে। এটা একটি যোগ্যতা, এবং সব ডাক্তারের এটি থাকতে হয়। যে এমআরসিপি পরীক্ষা এরকম প্রশ্ন থাকবেই। তার একটি উদাহরণ হচ্ছে এটি। সুতরাং এটির অ্যান্সার হবে আসলে সিউডোমেমব্রেনাস কোলাইটিস। পার্ট 1 পরীক্ষা এতটুকু যথেষ্ট আপাতত। পার্ট 2 রিটেনে গেলে এই প্রশ্নকে আবার রিফর্ম করা হবে, যে এই ডায়াগনোসিসটা কিভাবে কনফার্ম করা হবে, তারপরে ট্রিটমেন্ট কি হবে। এটি মূলত পার্ট 2 রিটেনেরই অংশ হবে। যাই হোক, আমি এই ছবিটাও দেখালাম। দিস ইজ দ্য সিউডোমেমব্রেনাস কোলাইটিস। তোমাদের মেডিসিন বইতেও আছে, তার পাশে কিছু টেক্সট দেওয়া আছে, এটা পড়ার জন্য। শুধু দেখাতে হয় বলে আমি আজকে দেখালাম। এই হচ্ছে সিউডোমেমব্রেনাস কোলাইটিসের করোনোস্কোপিক ভিউ। এনিওয়ে, তো এই কয়েকটা প্রশ্নের মধ্যে কিন্তু আমরা বুঝে নিলাম যে এমআরসিপি প্রশ্নের মানে কোয়ালিটিটা কিরকম হতে পারে। তো আশা করি এটাতে আর বেশি প্রশ্ন উত্তরের বিষয় থাকবে না। যে ছবির কথা বললাম সামান্য করে, সে কয়েকটা জিনিস দেখায়। পার্ট 1-এ আমি কয়েকটা প্রশ্ন স্যাম্পল দেখিয়ে ফেললাম। পার্ট 2-তে এই প্রশ্নটা আমি অনেকেরই করেছি, করার চেষ্টাও করি।
কাউকে যদি জিজ্ঞেস করা হয় এই ছবিতে কোন কোন তথ্য পাওয়া যায়, তা আমি একটু র্যান্ডম চেকও করেছি কিছুদিন আগে, যাদেরকে করেছি তারা যদি শুনে থাকো তোমরা বুঝতে পারছো স্টুডেন্টদের মধ্যেই, যে এই ছবি কি কি কথা বলে। তারা খুব চমৎকার উত্তর দিয়েছে অনেকেই। তবুও বলবো যে হয়তো সব কথা ওরা কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে বইতে যে তথ্যটা দেওয়া আছে এটা খুব কম কথায় বলে দেওয়া আছে। যে বলছে যে টিপিক্যাল ইসকেমিক কার্ডিয়াক পেইন, characteristic hand gesture used to describe cardiac pain, typical radiation of pain is shown. কিন্তু ওনার বয়সটা বলা হয়নি, ওনার গায়ে যে একটা মোটা কাপড় জড়িয়ে রেখেছেন, হ্যাঁ, বাইরে ঠান্ডা বাতাস হচ্ছে অথবা স্নোফল হচ্ছে, উনি সিঁড়ি দিয়ে উঠছেন, উনি রেস্তোরাঁ থেকে বের হয়েছেন সম্ভবত খাবার খেয়ে, তাই না? এই সব কিছুই কিন্তু একটা ইসকেমিক হার্ট ডিজিজ বোঝার জন্যই তথ্য। তো যারা বই লিখেছেন তারা তো এত কথা বলেননি, তাহলে আমি আজকে বলে দিলাম আজকে থেকে যারা ছবি দেখবো তারা নিশ্চয়ই এগুলো মাথায় রেখে ছবি দেখবো। তো বইয়ের একটি ডায়াগ্রামেটিক বলতে গেলে না, সেমি ডায়াগ্রামেটিক ছবি আমি দেখালাম। এরপরে যদি আমি এই ছবিটা বলি এটি কার ছবি এবং কেন হবে, এই মহিলার গলায় আমরা দেখতে পাচ্ছি যে একটা স্কার মার্ক আছে, এবং এই স্কার মার্ক দেখলেই মোটামুটি আমরা বুঝি না এটা থাইরয়েড অপারেশন হয়েছে, থাইরয়েড গ্ল্যান্ড। কেন হয়েছে? গয়টার হয়েছে, ক্যান্সার হয়েছে, যে কোনো কারণে অপারেশন করে ফেলে দেওয়া লেগেছে। ঠিক আছে, তো এই প্রসঙ্গে আরেকটা ছবি দেখাবো আমি। কিন্তু কালো দাগটা দেখে কি আমরা কোনো ধারণা করতে পারি কেন অপারেশন করা হয়েছিল? এই কালো দাগটা কিন্তু রেডিয়েশনের মার্ক, রেডিওথেরাপি দিলে এরকম একটা দাগ হয়ে যায়। কাজে আমরা বলতে পারি যে ওনার আসলে থাইরয়েডে ক্যান্সার ছিল, সেজন্য অপারেশন করা হয়েছে। তাহলে একটা ছবি অনেক কথাই বলছে। আরো লক্ষণীয় বিষয়, এই যে গলার মধ্যে একটা সুতা বেঁধে আছে না, তাবিজ বলি আমরা না আমাদের ভাষায়, এই তাবিজ কেন দেওয়া হয়েছে? তাহলে ওনার কালচারাল ওরিয়েন্টেশনটা কিন্তু আমরা বুঝতে পারি। ওনার কাপড় চোপড় দেখে আমরা বলতে পারি উনি খুব ধনী কোনো পরিবারের হয়তো ব্যক্তি নন। কেমন? এই তাবিজ কেন দিলেন? নিশ্চয়ই এটা অনেকদিন ধরে উনি ভুগছিলেন, রোগ ভালো হচ্ছে না দেখে তাবিজ দিচ্ছেন, তাই না? ক্যান্সার কি আর ভালো হয়? অলমোস্ট অনেক দিন চিকিৎসা নিতে হয়। এই তথ্যগুলো এই ছবির মধ্যে পাওয়া যায়। কিন্তু আমি যদি এইবার আরেকজন ভদ্রমহিলার ছবি দেখাই, ওনার কিন্তু গলায় স্কার মার্ক আছে, এখানেই কিন্তু ওনার অপারেশন হয়েছে, কিন্তু ওভারঅল ফেসটা দেখে কিন্তু একজন ক্যান্সারের রোগী বলে মনে হবে না। তাহলে ওনার থাইরয়েড কেন অপারেশন করা হয়েছে? ক্যান্সার ছাড়া অন্য আর কারণ আছে? অনেক বড় হয়ে গিয়েছিল, রেসপিরেটরি ট্র্যাক্টকে হয়তো প্রেসারাইজ করছিল, প্রেসার দিচ্ছিল, সেজন্য কেটে পড়েছে। অথবা মাল্টিনোডিউলার গয়টার ছিল, গ্রেভস ডিজিজ ছিল, অনেকগুলো ডিজিজ ছিল ক্যান্সার ছাড়া। কাজে গলায় যেহেতু মার্কস নাই, রেডিয়েশন মার্কস, ওভারঅল অ্যাপিয়ারেন্স নট ভেরি ব্যাড লুকিং, তাহলে এটা ক্যান্সার না, সম্ভবত এটাই হবে। এই ছবি থেকে আমরা এরকম তথ্য নিতে পারি। তাহলে আমরা পাশাপাশি দুজন মহিলার মোটামুটি একই বয়সের দেখলাম, রোগটা কিন্তু ভিন্ন। তাহলে আমাদের দেখার দৃষ্টিটাকে আরো বেশি বলবো যে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এর পরের যে অংশটা, এটি কিন্তু পেসিসের জন্যই মূলত কাজে আসবে থার্ড ইয়ারে, হিস্ট্রি টেকিং এবং একজন ক্লিনিশিয়ান হিসাবে আমরা রোগীর সাথে কিভাবে কমিউনিকেট করি সেই দীক্ষায় কিন্তু আমরা হিস্ট্রি টেকিং এ দেই। কাজে আমি সেটার একটু একটু আবছা আবছা ধারণা দিয়েই হয়তোবা শেষ করব এই কমিউনিকেশনের অংশটা। আমরা এমনি কমিউনিকেশন যা করি দৈনন্দিন দিন যাপনে, তো আমরা আসলে এই কথাটুকুকে কিভাবে বলি, এবং এই যে কে কিভাবে বলি তার মধ্যেই এর মধ্যে একটা অর্থ নিহিত থাকে। শব্দগুলো একই, কিন্তু বলার স্টাইলটা কি, ঢংটা কি, তার উপরে অর্থ কিন্তু পার্থক্য হয়ে যায়। আমি একটু চেষ্টা করে দেখি, তাহলে তোমরা যারা শুনছো বা শুনবেও ভবিষ্যতে লক্ষ্য রাখা দরকার। এই যে কি শব্দটার উপরে যদি আমি মনোযোগী হই, তাহলে আমি এক একটি প্রশ্নে এক একটা উত্তর জানতে চাচ্ছি। যেমন আমি যদি এভাবে বলি, রহিম সাহেবের খবর, রহিম সাহেবের খবর কি জানেন? তার মানে আমি আসলে কিছু জানি না, আমি কাউকে জিজ্ঞেস করছি যে রহিম সাহেবের কি খবর, আপনি কি জানেন? তার মানে আমাকে জানান, এরকম করে আমরা কিন্তু বললাম। অন্যভাবে যদি বলি রহিম সাহেবের খবর কি জানেন,
একটু কেমন যেন টেনেই বললাম, আমি বোঝাতে চাইলাম আসলে রহিম সাহেবের কিছু খবর আমি জানি, আপনাকে জানাতে চাচ্ছি। তাহলে আমি যে কমিউনিকেশন করছি, আমার কথা বলার স্টাইলের মধ্যেই কিন্তু ভিন্নতা লক্ষণীয়। এরকম অনেক কথাই আছে আমরা এভাবেই বলি। তাহলে রোগীর সাথে কথা বলার সময় আমাদের কিন্তু এরকম একটি বিষয় লক্ষ্য রাখা দরকার, তাই না? তো এটি হিস্ট্রি যখন শীট আমরা বিস্তারিত কোনো একটা সময় বলবো, তখন আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে বলার চেষ্টা করতে পারবো। আমরা যখন চিকিৎসা করি ডাক্তার হিসাবে, নার্স হিসাবে, আমরা রোগীকে মাঝে মাঝে কিন্তু ইংরেজি শব্দই বলেছি, কারণ এই শব্দগুলোর সাথে আমরা বহুল পরিচিত। আমরা লক্ষ্য করছি না আমি যাকে বলছি উনি এই শব্দ বুঝতে পারবেন কিনা। সেখান থেকে আমি দুটো শব্দ পিক আপ করেছি। আগে ইনভেস্টিগেশন করতে হবে, তারপরে ম্যানেজমেন্ট করা যাবে। আমার শোনার একটা বাক্য থেকে কিন্তু আমি পিক আপ করেছি আমার বক্তৃতায়। তাহলে এই ইনভেস্টিগেশন কথাটা একজন রোগী কিভাবে বুঝবেন? বরং একজন যদি শিক্ষিত মানুষ হন, উনি তো মনে করবেন যে তার বিরুদ্ধে হয়তো পুলিশি ইনভেস্টিগেশন চলছে, আমি কি কোনো অপরাধ করে ফেললাম, তাই না? তারপরে ম্যানেজমেন্ট। এখন ম্যানেজমেন্ট রোগীর ম্যানেজমেন্ট নাকি হসপিটাল ম্যানেজমেন্ট নাকি বাড়ি ঘরের ম্যানেজমেন্ট, কি বিষয় আসলে আমি রোগীকে বোঝাতে চাচ্ছি। বিশেষ করে যিনি একটু কম শিক্ষিত, উনি তো কিছুই বুঝবেন না। আর কিছুই বুঝবেন না এমন একটি শব্দ আমি কেন বললাম? আমরা অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছি। আমাদের দিন আসছে ভবিষ্যতে এই বিষয়গুলো শুদ্ধ করবার, এবং এটা যথেষ্ট স্কোপ বর্তমানে আছে। তো আমি এই কথাটা এখানে বলে একটা সোশ্যাল মিডিয়ারই একটি ছোট্ট একটি অংশ পিক আপ করে আমি যদি দেখাই, আমরা যেভাবে অভ্যস্ত, আমার মনে হয় বেশিরভাগই একজন রোগী বর্ণনা করার সময় এভাবেই বলে অভ্যস্ত। কোন একজন কলিগ, স্টুডেন্ট বা ডক্টর এটা হয়তো সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলেন, আমি শুধু লার্নিং পারপাসে এটা আলাপ করছি। এই ভুল কিন্তু আমাদের মধ্যে সবারই আছে। বর্ণনাটা ছিল এরকম, আমরা একটা পেশেন্ট দেখেছিলাম সেদিন। সবাই একটু লক্ষ্য করি, আমরা বললাম যে আমরা একটা পেশেন্ট দেখেছি। পেশেন্ট তো একজন মানুষ। যে মানুষ কি একটা হয়? একটা কলম হয়, খাতা হয়, খাবার হয়, আম জাম হয়। মানুষ কিন্তু একটা হয় না, মানুষ হয় একজন। এই যে একজন বললাম, এর মধ্যেই কিন্তু একজন মানুষকে সম্মানসূচক শব্দ নিহিত আছে বা প্রকাশ আছে। তারপরে আমি যদি, উনি আবার লেখার সময় লিখলেন পেশেন্ট মাঝ বয়সী মহিলা, তার মানে বয়স কিন্তু কম না, একেবারে বাবুও না, তাই না? একদম শুকনা মানে ওয়াস্টেড, মেডিকেলে বলা হচ্ছে। এরকম আরো শব্দ আছে, আমি তাড়াতাড়ি পড়ছি। যেমন প্রায় 1 বছরের উপরে ক্রনিক একটা ডাল অ্যাবডোমিনাল পেইন এর হিস্ট্রি দিল। এই যে আমরা কিন্তু অভ্যস্ত। আমি আমার যারা স্নেহাস্পদ ছাত্রছাত্রী আছে বা যারা আজকে হয়তো শুনছি, তারাও কিন্তু লক্ষ্য করলে একমত হবে, আমরা এভাবেই কিন্তু বলে অভ্যস্ত, আমরা এভাবেই শিখেছি, এভাবেই বলছি, এবং চিরাচরিত ভাবে বংশ কি বলবো পরম্পরায় এভাবেই কিন্তু চলছে। তো দিল, আমরা কি দিল বলবো না দিলেন বলবো, এখন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তো যাই হোক, আমি এখান থেকে কয়েকটি শব্দ এইভাবে বলতে চেষ্টা করছি যে আমরা রোগী বর্ণনা কিন্তু ভুল করছি। এবার আসি, এটা তো আমরা ব্রেকে না যাই, আমরা একেবারে একটু চলে যাই ওয়ার্ডের মধ্যে। যারা লং কেস নিতে যায়, রোগীর সাথে যখন আমরা কথা বলতে যাই, হিস্ট্রি নিতে যাই, তখন আমরা কি করছি? আমি রোল প্লে একটা মানে পরিকল্পনা করেছি, কিন্তু এটা তো অন্য সময় কোনো ওয়ার্কশপ হলে এটা ইমপ্লিমেন্ট করা যাবে। আমি একটু শুধু ধারণা দিচ্ছি। আমি আসলে কমিউনিকেশন নিয়ে কথা বলতে চাচ্ছি। বাংলায় লিখেছি যে সবাই যদি একটু লক্ষ্য করি, মিসেস জান্নাত, আমরা ধরে নেই ওনার বাড়ি নোয়াখালী, সবারই পরিচিত জায়গা। সেখান থেকে উনি ঢাকায় এসেছেন, 55 বছর ওনার বয়স। তো ডাক্তারের সাথে কথা বলবেন। তো আমি ডাক্তার, আমি জুনিয়র, আমরা স্টুডেন্টকে শেখাচ্ছি। ওয়ার্ডের মধ্যে হয়তো উনি আছেন, অথবা ওনাকে ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে আউটডোর থেকে, এমনও হতে পারে, হোয়াটএভার। অথবা আউটডোরে একজন স্টুডেন্টকে বলা হলো যে তুমি এই ভদ্র মহিলার সাথে কথা বলো। এখন আমি নিশ্চয়ই হয়তো তুমি বলবো না রোগীর সাথে, এটা ঠিক, কিন্তু যখন বর্ণনা দিব কাউকে বলার সময় সে দিল এই জাতীয় বলছি, কিন্তু হোয়াটএভার। আমরা কিভাবে শুরু করব? কাজে কমিউনিকেশনের কতগুলো প্রক্রিয়া আছে যেটা প্রশিক্ষণ ছাড়া হয়তো সম্ভব নয়। যেমন
আমি অনারেবল এক্স প্রেসিডেন্ট অফ ইউএসএ, সময়ও তো নাই, এটা কিন্তু একটা ভিডিও রেকর্ড, হয়তো আমরা অনেকেই দেখেছি, এটা ইংলিশে দেওয়া আছে, আজকে আমি অনও করছি না, আমি শুধু দেখাচ্ছি। গত নির্বাচনের আগে উনি একজন ভদ্র মহিলার সাথে কথা বলছিলেন, এবং কি কথা বলছিলেন এটা এই ট্যাল্পের মধ্যে কিন্তু এই লেখাগুলো আসে ইংরেজিতে, কেউ চাইলে এটা দেখে নিতে পারি। আমি শুধু এটার মেসেজটুকু বলবো। উনি কিন্তু এক্স প্রেসিডেন্ট হয়েও উনি বলেছেন যে, আমি ওনার বাংলায় বলছি, যে উনি প্রেসিডেন্ট ছিলেন আগে, ওইটা পরিচয় দিলেন, এবং যাকে ফোন করলেন ওই নাম্বার তো ওনার কাছে আছে, হ্যালো সামওয়ান, আমি অমুক, যে আমি তোমার প্রেসিডেন্ট ছিলাম ইউএসএ এর আগে, এখন আমি মিস্টার জো বিডেনের জন্য ভোটের কথা বলতে এসেছি, এরকম কথা। এবং ওই টেলিফোনের মধ্যে ওই ভদ্র মহিলার বাচ্চা কাঁদছিল, বাচ্চা বয়স একেবারে 8 মাস। তাহলে কিভাবে অ্যাটেনশন ড্র করতে হয়, তাই না, মাকে কনভিন্স করতে হয়। উনি বললেন যে তোমার পাশে যেন কি একটা আওয়াজ হচ্ছে, মা বললেন যে বাচ্চা কাচ্ছে। ও বাচ্চা কাচ্ছে না, আচ্ছা তাহলে ওর সাথে আমি একটু কথা বলি। আসলে কি বাচ্চা কথা বলতে পারবেন ওনার সাথে? এখান থেকে লেসন নেওয়ার ব্যাপার হলো কি, আমাদের রোগীর সাথে যখন অ্যাটেন্ডেন্ট থাকে তাদের সাথে আমরা কিভাবে কমিউনিকেট করব বা তাদেরকে কিভাবে অ্যাড্রেস করবো সেটা শেখা। তো কাজে আমি একটু করে, আমার খুব পছন্দ হয়েছিল, এটা আমি আরেকটা অনুষ্ঠানেও বলেছি আমাদের যারা পিসিএস ডক্টর আছেন তাদেরকে, যে এই ভিডিওটা দেখলে কিন্তু সবারই একটা স্ট্রাকচার মনে চলে আসবে, হাউ টু ইন্ট্রোডিউস সেলফ, তাই না? তো ইনশাল্লাহ ভবিষ্যতে যদি সুযোগ হয় আমি তোমাদেরকে হাতে কলমে শিখাই দেবো। আজকে শুধু আইডিয়াটাই দিলাম, আমি উৎসাহিত হয়েছে সেজন্য। এখন ওয়ার্ডে গিয়ে রোগীর সাথে কথা বলার সময় আমি যদি ইংরেজিতে লিখেছি, আমরা বাংলায় বলবো, কিন্তু এই বলার মধ্যে মেসেজটুকু কি থাকবে, আমি আমার পরিচয় দেবো, এটা হচ্ছে আইডেন্টিটি। তারপর আমি কি আলাপ করতে এসেছি সেটি বলবো, সেটা হচ্ছে সেটিং দ্য এজেন্ডা, যে আমি আপনার সাথে আজকে আপনার রোগ নিয়ে কথা বলবো, আমার পরীক্ষা চলছে, যদি এটা 5th ইয়ারের এমবিবিএস পরীক্ষা হয়, আপনি কি বলেন, অনুমতি নেওয়া, তাই না? আর আপনার কি এই মুহূর্তে কোনো অসুবিধা হচ্ছে? মানে এই যে ওয়ার্ডে বসে আছেন, ফ্যান চলছে না, স্বভাবতই কোথাও না কোথাও গন্ডগোল তো থাকে। তো থাকলে আমরা জিজ্ঞেস করছি কেন, আমাদের আবার বুদ্ধি কাজ করে যে না এটা এটা বলে ওনাকে বিরক্ত হবেন উনি। আসলে ব্যাপারটা তা নয়, ব্যাপারটা উল্টো। আমি যদি জিজ্ঞেস করে বুঝতে পারি যে ওনার এখানে অসুবিধা হচ্ছে, আর আমি যদি সরি বলি যে আপনার এই কষ্টের জন্য আমরা অত্যন্ত দুঃখিত, তাহলে কিন্তু মানুষের কষ্ট এমনি কমে যায়। কিন্তু কষ্টকে আড়াল করাটা ওয়াইজ নয়। কাজেই উনি কমফোর্টেবল কিনা এটা বলা ইন্ট্রোডাকশনের জন্য জরুরি একটি বিষয়। তারপরে যে বাকি কথাগুলো হবে, আমি ওনাকে অনেক ব্যক্তিগত প্রশ্ন করব, হিস্ট্রি টেকিং ক্লাসে তো আমরা অনেকেই বলেছি, হ্যাঁ আরো এক সময় সুযোগ পেলেই বলবো। তো তখন বলা কনফিডেন্সিয়ালিটি, যে আমি আপনার সাথে যে কথাগুলো বলছি নিতান্ত এটা আপনার চিকিৎসার জন্য জিজ্ঞেস করা, এটা আপনার অনুমতি ছাড়া আমরা আর কাউকে বলবো না, আপনার চিকিৎসার সাথে সম্পর্কিত যারা যারা আছে আমরাই শুধু জানবো, আর কেউ জানবেন না। তাহলে রোগী কিন্তু আশ্বস্ত হবে। লাস্ট কথাটা ইংরেজিতেই বলে, হাউ ক্যান আই হেল্প ইউ। তো এটা বাংলায় আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, এটির একটি অনুবাদ কিন্তু আমরা আজকাল শুনি, যখন কোনো সার্ভিস সেন্টারে, ব্যাংকে ফোন করা হয়, তখন সবাই আমরা জানি শুনি, আসসালামু আলাইকুম, আমি অমুক বলছি, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এনারা আসলে এই ইংরেজি শব্দটাকে অনুবাদ করেই বলেন। কিন্তু বাংলায় রোগীর জন্য, বা আমরা যেভাবে ট্রেন্ড আপ করি ডক্টরদেরকে, হুবহু এভাবে অনুবাদ করতে হবে তা নয়। আমাদের কালচার যা বলে, আমার মানুষ যেভাবে জিজ্ঞেস করলে বোঝেন যে আমি ওনার কষ্ট শুনতে চাচ্ছি, সেভাবে বললেই হয়। যেমন আমরা যদি বলি আপনার এই মুহূর্তে কি অসুবিধা আছে আমাকে বলবেন, এভাবেও বলতে পারি, তাই না? ইংরেজির ওদের কালচার আমাদের মধ্যে তো একটু পার্থক্য থাকতেই পারে। কাজে আমি এই স্লাইডের মধ্যে ইন্ট্রোডাকশন কিভাবে করতে হয় এটাকে একটু বিশদ করে, হয়তো বা বিশদও বলবো না, মোটামুটি মাঝারি মানের বললাম। যারা 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ারে আছি, সবাই আমরা কিন্তু এই কাজটা করে অভ্যস্ত। আমরা রোগের হয়তো ডায়াগনোসিস করতে পারি না, হিস্ট্রি পুরোটা এখনো রপ্ত হয়নি, কিন্তু এটা তো ভুল করলে চলবে না। হ্যাঁ, সেজন্য আমি এই অংশটুকু ইচ্ছে করেই কিছু সময় নিয়ে বললাম, যে কেউ যদি প্র্যাকটিস করার থাকতো হয়তো তাকে বলতাম যে তুমি একটু প্র্যাকটিস করে আমাকে শোনাও। এনিওয়ে, কেউ আগ্রহী না হলে আমি এবার আগাতে থাকি। এরপরে এরকম একটা হিস্ট্রি শিট আমরা হয়তো আমাদের প্রতিষ্ঠান থেকে, একাডেমি থেকে বানিয়ে রেখেছি, ইংরেজিতেই লেখা। তো এটাকেই বা এরকম করেই একটা ছক নিজের মধ্যে রেখে আমরা হিস্ট্রি নেই। তা আমি আসলে যেটা
এটার উপরে তো আজকে বলার জন্য বসিনি, আমি বোঝাতে চাচ্ছি এরকম একটা স্ট্রাকচার কিন্তু আমরা থার্ড ইয়ার থেকেই শুরু করি। কাজে থার্ড ইয়ার থেকে আমি বলবো যে পেসিসের জন্য কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেল। যদিও পার্ট ওয়ানে আমরা এটা পরীক্ষা দেই না, কিন্তু পরবর্তী অংশের জন্য কিন্তু প্রস্তুতি থার্ড ইয়ার থেকেই শুরু হয়ে গেল। ওকে, এখন যারা আমরা প্র্যাকটিস করব, আমি তাদেরকে বলবো যে আমরা একটা বাংলায় লিখে রেখেছি প্র্যাকটিস করার জন্যই, ওই মহিলারই মিসেস জান্নাতের কিছু সমস্যা শোনা। তো আমি এগুলো পড়বই না, আমি শুধু দেখাচ্ছি যে নিজেরাও যদি আমরা এরকম একটি কি বলবো নাটকের ডায়লগের মতো করেই ভাবতে শিখি, তাহলে কিন্তু স্কিলটা যথেষ্ট উন্নতি হয়ে যাবে। এবং এটা হয় না বলেই আমরা ইচ্ছে মতো যার যার মতো থার্ড ইয়ারে পড়ছি, ফোর্থ ইয়ারে গিয়ে ভুলে যাচ্ছি, ফিফথ ইয়ারে গিয়ে আবার শুরু করছি। এই কারণে আমাদের এই ক্লিনিক্যাল এফিসিয়েন্সি গুলো ভালো করে ডেভেলপ হচ্ছে না, এটা আমরা সবাই বুঝি। কাজেই আমাদের স্ট্রাকচারটা এরকম করে আমরা তৈরি করার চেষ্টা করি, যাদেরকে ট্রেনিং দেওয়া হয় এভাবেই দেই। বাংলা এভাবে লিখেছি আর কি না, পার্টিকুলার অংশটা এভাবে জিজ্ঞেস করা। তো আমরা এক সময় এগুলো লিখিত সবাইকে ডিস্ট্রিবিউট করব আশা করি, কাজেই এটা বেশি পড়ার দরকার নেই। আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা অংশ হিস্ট্রি টেকিং এর এভাবে প্র্যাকটিস করা দরকার। তো সেটা ছিল ইন্ট্রোডাকশন, পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট বা ইন্ট্রোডাকশন। তারপরে তো আমরা লিখি প্রেজেন্টিং কমপ্লেইন, হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেইন। সেখানেই কতগুলো স্ট্রাকচার না, হিস্ট্রির কতগুলো ফিলসফি আছে, সেগুলো লাল কালি দিয়ে লেখা হয়েছে। হ্যাঁ, তো আমি আজকে এগুলো বিস্তারিত বলছি না। এটা হিস্ট্রি নেওয়ার সময় সবাইকে খেয়াল রাখতে হয়। পাস্ট হিস্ট্রি, এটির একটি বাংলা অংশ এইভাবে গোছানো আছে। তারপরে ড্রাগ হিস্ট্রি নেওয়া, আমি খুব দ্রুত একটু আগাই। ড্রাগ হিস্ট্রি এভাবে লিখেছি যে প্র্যাকটিস করার জন্য, তাই না। ফ্যামিলি হিস্ট্রি, মা বাবা ভাই বোন সবারই কি রোগ আছে না আছে জিজ্ঞেস করা। সোশ্যাল হিস্ট্রি, আইডিয়া কনসার্ন এক্সপেকটেশন। এই আইডিয়া কনসার্ন এক্সপেকটেশন একটি নতুন বিষয় বলে মনে হলেও এটা অত্যন্ত বাস্তবসম্মত একটি অংশ হিস্ট্রি টেকিং এর জন্য। হ্যাঁ, সেটি অন্য সময় হয়তো চেষ্টা করব আলাপ করার জন্য। আইডি কনসার্ন এক্সপেকটেশন। সোশ্যাল হিস্ট্রি দেখো কত বড়। আমরা কিন্তু খালি রোগীর আর্থিক অবস্থা জিজ্ঞেস করি, যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস, মিডল ক্লাস ফ্যামিলি। আমরা শুধু ইকোনমিক স্ট্যাটাস, পকেটের খবরই বেশি নেই। কিন্তু এটা তো আসলে সোশ্যাল হিস্ট্রি, বা এক্সটেন্ডেড করে বললে সোশিও ইকোনমিক হিস্ট্রি। কাজে সোশ্যাল, ইকোনমিক সব কিছুই কিন্তু এই হিস্ট্রির মধ্যে আসতে হয়। যাই হোক, আমরা অত্যন্ত মৌলিক জায়গাগুলোই বলার চেষ্টা করলাম। এরপরে ম্যানেজমেন্ট প্ল্যান, ওই যে মহিলা, সেটাও একটা প্যারাগ্রাফ বানালাম, তাই না। ম্যানেজমেন্ট প্ল্যান করে উনি চলে গেলেন, তারপরে পরীক্ষার রিপোর্ট এবং এটা ওটা নিয়ে উনি চেম্বারে আসবেন। তারপরে আমরা কিভাবে ওনার সাথে কথা বলে শেষ করব, সেই স্ট্রাকচারটা এবং জায়গায় জায়গায় আমরা লাল করে দিয়েছি যেন এই কথাগুলো আমরা বোঝাতে পারি। এটি আমাদের ওয়ার্কশপে কোনো সময় হয়তো আমরা বলার চেষ্টা করব। তাহলে এই হলো একটা মানে হিস্ট্রি টেকিং এর একটা ছক। ঠিক এক্সামিনেশনের জন্য একটা লাগবে। তো এটি তো আর পার্ট ওয়ানে লাগছে না। আমি আজকে মূলত পার্ট 1, 2 এবং পেসিস এর কথা অল্প অল্প করে বলবো, এটা চিন্তা করে রেখেছি বলে সব কিছু দেখালাম। তো কমিউনিকেশনের জন্য আসলে 23টা পয়েন্ট আছে। হ্যাঁ, এরকম এই 23টা পয়েন্ট ভালো করে বুঝে নিতে হবে, আত্মস্থ করতে হবে, তারপরে কিন্তু ভালো করে কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে। তো এই ব্যাপারে আমার নিজেরই কিছু আর্টিকেল লেখাও আছে আমাদের অধীনে। এটা আমাদের কাছ থেকে খুব সহজেই পাওয়া যাবে। আমি শেষে কিভাবে পাওয়া যাবে সেই প্রক্রিয়াটা বলে দেবো, হোয়াটএভার ইট ইজ। তো আমরা কমিউনিকেশন আশা করি শেষ করলাম। এরপরে আমরা চলে যাই সেই অংশে যেটা আমি প্রথমে আলাপ করেছিলাম, যে থার্ড ইয়ার থেকে কিভাবে পড়বে, ফোর্থ ইয়ার থেকে কিভাবে পড়বে, ফিফথ ইয়ারে হলে কিভাবে পড়বে, ইন্টার্ন থেকে কিভাবে পড়বে। তো এখন যে ফোর্থ ইয়ারে আছে তার জন্য থার্ড ইয়ার পড়া হয়নি, তাহলে নিশ্চয় তার পরিকল্পনা একটু পরিবর্তন আনা লাগবে এবং আরো বেশি আগ্রহী হয়ে আরো একটু বেশি সময় দিয়ে কিন্তু পড়তে হবে। আমি সেই কথাটুকুই অল্প সময়ে বলে ফেলবো। আমি যেহেতু আগে ব্যাখ্যা করেই ফেলেছি, কাজে ফোর্থ ইয়ারে এটা সম্ভব। ফোর্থ ইয়ারের অংশের সাথে থার্ড ইয়ারের যে বাকি ছিল সেটাও যোগ করা। এবং সেক্ষেত্রে আমি মনে পড়ছি আমি থার্ড ইয়ারের জন্য 1 থেকে 2 ঘন্টার কথা বলেছিলাম, কিন্তু ফোর্থ ইয়ারে যদি এমআরসিপি কেউ প্রস্তুতি নেয় তাকে 2 থেকে 4 ঘন্টা পড়তে হবে। তার কারণ হচ্ছে তার ওই পড়ার টপিকের সময়গুলো কিন্তু কমিয়ে আনা হয়েছে। যেমন 12 সপ্তাহ করে ভাগ করা হয়েছে। আগে ছিল 6 মাস, তাই না। এখন 3 মাস থার্ড ইয়ার পড়া আর 3 মাস ফোর্থ ইয়ার পড়া। এটা সম্ভব বলে আমি মনে করি। এটা এমনি যোগ মানে লাগিয়ে দেওয়া হয়নি, ইচ্ছে করে সময়
কমিয়ে দিয়ে শুধুমাত্র একটা চার্ট বানানো লাগবে, ব্যাপারটা এমনও নয়। এটা অনেক চিন্তা ভাবনা করে আমার নিজের অভিজ্ঞতা থেকে চিন্তা করে কিন্তু এটা বানানো হয়েছে। এটা সম্ভব বলে আমি মনে করি কারণ এক একটি অ্যানাটমি, ফিজিওলজি কিংবা অন্য কোনো সাবজেক্টে কয়টি প্রশ্ন পড়তে হয় সেটা তো আমার জানা আছে, এবং একটি প্রশ্ন পড়তে কতক্ষণ লাগতে পারে সেটাও আমার মোটামুটি বোঝা আছে। প্রত্যেকটা মিনিট এবং ঘন্টা হিসাব করে কিন্তু মানে এটা দেওয়া হয়েছে। কাজেই এই চার্টটাও আমরা যারা ফোর্থ ইয়ারে পড়ে তারা চাইলে আমরা ছাপিয়ে বা একটা পিডিএফ ফর্ম করে কিন্তু দিতেও পারবো। হ্যাঁ, কাজেই আমি এটা আর পড়ছি না, আমি বইপত্রগুলো আগেই বলে ফেলেছি, রিলেভেন্ট বই। আর সময়টুকু বলছি, এটা 6 মাসের একটি প্রস্তুতি, যেখানে বেসিক সাবজেক্ট বা ক্লিনিক্যাল সায়েন্স সাথে হেমাটোলজি, অনকোলজি এটা সহ আছে। এই হলো একটি বিষয়। এবার যদি কেউ মনে করে যে না, আমি তো এখন ফিফথ ইয়ারে আছি, কিভাবে শুরু করব, তার জন্য একটু প্রস্তাবনাটা ভিন্ন। এটা এমন হবে না যে ফিফথ ইয়ারে উঠেই সে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সবই পড়ে ফেলবে। ফিফথ ইয়ারটা তো একটা ক্রিটিক্যাল ইয়ার, এবং পুরোটাই ক্লিনিক্যাল ইয়ার। হ্যাঁ, ক্রিটিক্যালও এবং ক্লিনিক্যালও। তার 1 বছর 1.5 বছর পরেই তো ডাক্তার হতে হবে। তো সেই দিকে মনোযোগী তো বেশি হতেই হবে। সেজন্য বলবো, এই জায়গায় ফিফথ ইয়ারে এসে একটু মডিফাইড একটা সিলেবাস করা যেতে পারে। মডিফাইড অর্থে কি অর্থে বললাম, আমি একেবারে প্রথম দিকে যখন ফিফথ ইয়ার একটা প্ল্যান দেখিয়েছিলাম, সেখানে আরো কয়েকটা সিস্টেম যোগ করা যেতে পারে। সেই সিস্টেমগুলো কিন্তু পেশেন্ট ওরিয়েন্টেড, ক্লিনিক্যাল সিনারিও ওরিয়েন্টেড। সেজন্য বলেছি মডিফাইড সিলেবাস। আমি বলবো না যে ফিফথ ইয়ারে একজন স্টুডেন্ট থার্ড ইয়ার ফোর্থ ইয়ার অংশটুকু পড়ে ফেলুক, তাহলে এত বেশি চাপের মধ্যে থাকলে কোনোটাই হবে না বলে আমার ধারণা আর কি। তাহলে আমরা কি রাখলাম, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের সিলেবাসটা পেন্ডিং রাখলাম। তারপর আমরা কি করলাম, ফিফথ ইয়ারের সিলেবাস যে র্যাপিড রিভিশন, যেটা ফিফথ ইয়ারে মানে যাওয়ার পরে এই যে আমরা করলাম র্যাপিড রিভিশনের অংশটুকু আমরা ওই মডিফাইড সিলেবাসটা দিয়ে শেষ করলাম, এবং ইন্টার্নশিপে যে আমরা হয়তো একটু রিভাইজ করে নিতে পারবো, সেটা আমরা পরে দেখাবো। তাহলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ব্যাপারটা কি হবে, এটাও আমরা ইন্টার্নশিপে যেয়ে শেষ করব। অবশ্যই চাপ বেশি হবে, কোনো সন্দেহ নাই, তবে ইন্টার্নে গেলে তো আর পরীক্ষা পাশের চাপটা নাই, সেজন্য ইন্টার্নের সময় চাইলে কিন্তু পড়া সম্ভব। সেই জন্য এই একটা প্রস্তুতিমূলক পরিকল্পনা আমি দেখানোর চেষ্টা করছি। আমার উদ্দেশ্য হচ্ছে কেউ যেন হতাশ না হয়। আমি বলতে চাচ্ছি যে চেষ্টা করলে উপায় হয়, সেটা বলার জন্য এটি কথা। তো আমি এখানে যে মূল নীতিটা বললাম সেটা একটু ছকের মধ্যে দেখানোর চেষ্টা করি। যেমন ফিফথ ইয়ার মডিফাইড, কেন মডিফাইড বললাম, কারণ একজন স্টুডেন্ট ফিফথ ইয়ার থেকে এমআরসিপি পড়ার কথা ভেবেছে। তাহলে ফিফথ ইয়ারের জন্য আমরা বলবো যে ও এই যে ইমিউনোলজিটা ছিল ফোর্থ ইয়ারের মধ্যে, সেটি আমরা ফিফথ ইয়ারে একটু নিয়ে আসলাম। তারপরে কার্ডিওভাস্কুলার ডিজিজ, আদার্স, হেমাটোলজি সহ এখানে যুক্ত করে দিলাম। কাজেই পড়ার তো সিলেবাস একটু বাড়লো বটে। হ্যাঁ, যারা থার্ড ইয়ার থেকে পড়ে পড়ে আসছিল তাদের জন্য ফিফথ ইয়ার একরকম ছিল, যারা শুধুমাত্র ফিফথ ইয়ার থেকে শুরু করতে যাচ্ছে তাদের জন্য একটু করে 2টো বা 3টা সিস্টেম বোধহয় বাড়লো। এটা করতে গিয়ে আমাকে মূলত কি করতে হবে, এই যে স্টাডি আওয়ারটা ফিফথ ইয়ারের জন্য আমরা আগে বলেছিলাম যে ট্র্যাডিশনাল যে লেখাপড়া বিবিএস পাস করার জন্য তার সাথে হয়তো 1-2 ঘন্টা যোগ করলে চলবে, সেখানে আমরা বলবো যে 2 থেকে 3 ঘন্টা যদি যোগ করতে পারি ইউজুয়াল টাইমের সাথে, সেটা হয়তো প্রতিদিনে 6-7 ঘন্টাও লাগতে পারে সব মিলে, তাহলে কিন্তু এটা মেকআপ করা সম্ভব। এবং এখানে বইপত্রগুলো আমরা ডান পাশে মোটামুটি লিখে দেওয়ার চেষ্টা করেছি। তো ইনি বা যে ফিফথ ইয়ারে পড়ছে ও কিন্তু একেবারে নতুন শুরু করেছে। হ্যাঁ, সবার মনোযোগ আকর্ষণ করে বলছি, তার জন্য কিন্তু একটু বিশেষায়িত পরিকল্পনা। এবার যদি কেউ মনে করে যে ইন্টার্নশিপ থেকে শুরু করবে, তাহলে আরো চাপের কথা। আচ্ছা, যদি ইন্টার্নশিপে কেউ শুরু করে তাহলে কিন্তু তাকে 2 টুকরা করে ফেলতে হবে তার সময়টাকে, কারণ ইন্টার্নের পরে আবার বেসিক পড়ার সময় নিতে হবে। না হলে ইন্টার্ন যেহেতু একটু রিল্যাক্সেশনের সময়, এবং বুদ্ধি করে কৌশল করে নিজের পরিকল্পনা অনুযায়ী কিন্তু পড়া যায়। এটা এমবিবিএস ফাইনাল ইয়ারের পড়া নয়, তাই না, যে পরীক্ষায় পাশ করতেই হবে। এবং এটাই বাস্তবসম্মত যে ফিফথ ইয়ারে পড়েই কিন্তু টার্গেট ঠিক করে ফেলতে হবে যে আমি এই এমবিবিএস পাশ করার পরে এই পরীক্ষা দেব। অনেক পরীক্ষা আমরা সবাই জানি যে ইন্টার্নের সময়ও দেওয়া যায়, অনেক পরীক্ষায় স্টুডেন্ট থাকতেও দেওয়া যায়, আমি নাম উল্লেখ করলাম না।
কাজে আমরা কেন ভাববো যে ডাক্তার হওয়ার পরেই পরীক্ষা দিব? আজকের প্রচেষ্টা হচ্ছে এমআরসিপি অবশ্য ডাক্তার পাস না হলে পরীক্ষা দেওয়া যাবে না, তবে পাস করার পর ইন্টার্নশিপ শেষ করেই পরীক্ষা দেওয়া যাবে। তাহলে নিশ্চয়ই এটা সম্ভব যে ইন্টার্ন শেষ হতে হতেই এমআরসিপি প্রস্তুতি নেওয়া সম্ভব। এটা হয়তো এতদিন অনেকে চেষ্টা করেনি, চিন্তাও করেনি। আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি যারা আমাকে এই পরিকল্পনার জন্য উৎসাহিত করেছো, তোমরা করেছো মূলত বলবো। তো সেই আলোকে ইন্টার্নশিপেও যদি আমরা একটু একাগ্র চিত্তে পড়ি, 12 সপ্তাহে যদি আমরা এই যে ক্লিনিক্যাল সায়েন্স বা বেসিক সাবজেক্ট যেগুলো বলছি, বেসিক সাবজেক্টগুলো পড়ে শেষ করতে পারি, তাহলে আমরা পরবর্তী সময়ে ক্লিনিক্যাল সাবজেক্টগুলো শেষ করতে পারবো। এই জন্যেই আমাদেরকে একটু 5 থেকে 6 ঘন্টা এমআরসিপি রিলেটেড পড়তে হবে, এবং এটা পড়া যাবে, অবশ্যই যাবে। বাকি 32 সপ্তাহ আমরা তো আসলে ইন্টার্নটাকে 11 মাসে ভাগ করেছি, সেজন্য হিসাবটা এইভাবে করেছি। বাকি জায়গায় কার্ডিওভাস্কুলার থেকে শুরু করে বাকিটা, এই জায়গার কিন্তু আবারও বলবো এই প্রশ্নগুলো অত্যন্ত বেসিক না, তাই না? রোগী সম্পর্কিত প্রশ্ন, যেটি আমরা 5th ইয়ারে কিছুটা পড়েছি, আবার ইন্টার্নের সময় ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে রোগী দেখছি। কাজে আমাদের পড়াশোনা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ আছে তা নয়, আমরা চারিদিকে বারান্দায়, দরজা, জানালায় সবখানেই রোগী দেখছি, সবখানেই পড়ছি, বই খুলে পড়ছি, আবার রোগী দেখেও পড়ছি। কাজে পুরো সময়টা কিন্তু এভাবেই চলছে আমাদের। সেই অর্থে এটি অত্যন্ত বাস্তবসম্মত একটা পরিকল্পনা বলে আমি মনে করি সে 5 থেকে 6 ঘন্টা আমাদের বাজেট করতেই হবে। তো যাই হোক, এ পর্যন্ত ছিল আমার মেডিকেল কলেজের মানে ঘোরাঘুরি থাকা অবস্থায় কিভাবে তোমরা পড়বে সেই আলোচনাগুলোই করলাম। সো ফাইনাল রিভিশন যেটা হয় ইন্টার্নের সময়, কেমন? আমরা তো আগেও বলেছি যে 5th ইয়ার পর্যন্ত যারা 3rd ইয়ার থেকে পড়া শুরু করেছিল তারা ইন্টার্নের সময় একটা ফাইনাল রিভিশন দিবে, কেমন? সেই ফাইনাল রিভিশনটা কিন্তু একটা সেকেন্ড সেট পড়েই দিবে, শুধু কোশ্চেন অ্যান্সার পড়বে, বই পড়া খুব একটা নাও লাগতে পারে। সেই রিভিশনের সময় কিন্তু মোটামুটি এরকম একটি পরিকল্পনা, সিস্টেমগুলোকে সাজিয়ে নেওয়া দরকার। সাজিয়ে নেওয়া এই জন্য দরকার যে একটা সিস্টেমের সাথে আরেকটার কিন্তু রিলেশন আছে, একটা পড়লে আরেকটার জন্য হেল্পফুল হয়। যেমন আমি যদি বলি ডার্মাটোলজির সাথে রিমাটোলজি সম্পর্কিত, কেউ অস্বীকার করতে পারবে না। নিউরোলজি, অফথেলমোলজি একটার সাথে আরেকটা জড়িত, ঠিক নিউরোলজির সাথে সাইকিয়াট্রি জড়িত। কাজেই এরকম আমরা আমাদের একাডেমি থেকে এটা ডিজাইন করে রেখেছি, যে কেউ এটা তৈরি করতেই পারে নিজের মতো করে। এটা আমাদের বক্তব্যটা এইভাবে বলছি আর কি। হ্যাঁ, প্রথমে কার্ডিওলজি, সাথে একটু ডিসলিপিডেমিয়া, রেসপিরোলজি, কারণ এগুলো বহুল পঠিত সিস্টেম, এগুলা দিয়ে শুরু করাটাই ভালো। সে এইভাবে হয়তো ব্লক ব্লক করে একটা পরীক্ষা পদ্ধতির মধ্যে যেতে হবে। এখন একা কদ্দূর করতে পারবে না পারবে সেটা নিজেই সিদ্ধান্ত নিতে হবে। তো এইভাবে একটা ডিজাইন আমরা নিজেরা করেছি আর কি, সাবজেক্ট গুলোকে সম্পর্ক ব্যাপারটা মাথায় রেখে, সম্পর্ক মানে একটার সাথে আরেকটা তথ্যের দিক দিয়ে, পেশেন্টের দিক দিয়ে একটার সাথে আরেকটা রিলেটেড, এই অর্থটাকে মাথায় রেখে এইভাবে কিন্তু সাজানো হয়েছে আর কি। হ্যাঁ, 4টা গ্রুপে ভাগ করে পড়া হয়েছে। এরকম নিজেরাও পড়া দরকার বলে মনে করি। এটি পড়ার পরে এখন আমার মনে প্রশ্ন আসবে যে এম আই রেডি, বা আমি তোমাদের প্রশ্ন করছি আর ইউ রেডি? অর্থাৎ ইন্টার্ন যখন শেষ হয়ে গেল, কেমন, যদি মনে করি যে আমি রেডি, হ্যাঁ, ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই নাও, এটা কিন্তু সম্ভব। ইন্টার্নশিপের ঠিক পরপরই পরীক্ষা দেওয়া যায়, মানে এমবিবিএস পাশ করার 1 বছর পরে অ্যাপ্লাই করা যায়, যেটা বাংলাদেশে প্রায় পরীক্ষায় করা যায় না, তাই না? তাহলে তো সময় বেঁচেও যায়, কিন্তু আমরা জানি না, বুঝি না বলেই আমরা সময়ও নেই, দেরিও করি, কেমন? তো এখন থেকে আশা করি আমাদের চিন্তার উদ্রেক ঘটবে, আমরা নতুন ভাবে চিন্তা করা শুরু করব। তো আমি যদি রেডি থাকি পরীক্ষার জন্য, এটার উত্তর দুটা হতে পারে, ইয়েস অর নো, তাই না? যদি ইয়েস হয়, ওকে, গো ফর দ্য মক এক্সাম। হুট করে অ্যাপ্লাই করে পরীক্ষায় বসা উচিত হবে না। তোমরা মক শব্দটার সাথে নিশ্চয়ই পরিচিত। কাজেই পরীক্ষার জন্য কতগুলো মক সিরিজ চলে, সবাই নেয়, আমরাও নেই। এরকম মক দিলে হবে কি, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে দেখতে পারি, 100 প্রশ্ন ফিল আপ করতে যে আমার কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কিনা এগুলো বুঝতে পারি। এইভাবে মক পরীক্ষাগুলো দিলে আশা করা যায় যে সে পাস হওয়ার সম্ভাবনা থাকে। বলবো না যে একেবারে খুবই বেশি হয়ে গেল, মোটামুটি থাকে বলবো, হ্যাঁ, মোটামুটি থাকে। কিন্তু প্রস্তুতি যদি আমি মনে করি যে মানে স্টুডেন্ট যদি মনে করে, ডক্টর যদি মনে করে যে না আমার প্রস্তুতি হয়নি,
তাহলে তাকে কিন্তু আলাদা করে কিছু সময়ের জন্য সুপারভাইজড একটা কোর্স প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। যেহেতু সে পড়ে এসেছে কিছুটা, থার্ড ইয়ার থেকে পড়েছে অথবা ফোর্থ ইয়ার থেকে শুরু করেছে, তার জন্য কিন্তু দীর্ঘমেয়াদী লাগবে না, খুব অল্প সময়ের একটা পরিকল্পনা হলেই চলবে বলে আমার ধারণা, মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি। তাহলে ফার্দার সুপারভাইজড স্টাডি প্ল্যান মোটামুটি একটা 4 মাস হলেই চলে, এবং 4 মাস হলে যথেষ্ট। যেহেতু আগে থেকেই তার ওরিয়েন্টেশন আছে, খুব স্ট্রেসফুলও হবে বলে আমার মনে হয় না। আমরা যে লার্নিং ম্যাটেরিয়াল গুলো সবাই সরবরাহ করি বা সবাই পড়ে, খুব সহজেই সে 4 মাসে একটা রিভিশন করে ফেলতে পারবে। এখন এই 4 মাস পড়ার পরে এই গ্রুপের মধ্যে কারা থাকবে? কেউ হয়তো থার্ড ইয়ার থেকে শুরু করেছিল, কেউ ফোর্থ ইয়ার থেকে শুরু করেছিল, কেউ ফিফথ ইয়ার থেকে, এবং কেউ ইন্টার্নশিপ থেকে শুরু করেছিল, এরকম হেটারোজেনাস থাকবে। তাহলে এটাকে মেকআপ করবে কিভাবে? 4 মাস পরে এরপরে সবার জন্য প্রস্তাব থাকবে অন্ততপক্ষে 2 মাস যেন নিজে পড়ার ব্যবস্থা নেয়, মেন্টর বা টিচার দ্বারা পড়ার পরে অন্ততপক্ষে 2 মাস যেন নিজেরা পড়ে। আর যে ফোর্থ ইয়ার থেকে শুরু করেছে বা ফিফথ ইয়ার থেকে একটু দেরি হয়ে গিয়েছে না, তারা হয়তো আরেকটু এক্সটেন্ডেড টাইম নিল। হ্যাঁ, যে একেবারে ইন্টার্ন থেকে শুরু করছে তাকে তো অবশ্যই এক্সট্রা একটা টাইম নেওয়া উচিত। তো যে যত দেরি করেই শুরু করুক না কেন, মোটামুটি 1 বছরের মধ্যে একটা প্রস্তুতি নেওয়া সম্ভব। আর একেবারেই যে ইন্টার্নের সময়ও জানে না, আমার আজকের আলোচনার পরে তো কেউ বলতে পারবে না যে আমি জানতাম না, কিন্তু অনেকেই তো আছে হয়তো আমার বক্তব্য শুনবে না, জানবে না। হ্যাঁ, তাকে যদি পরামর্শ দিতে হয়, তাকে বলতে হবে কমপক্ষে 1 বছরের তার পরিকল্পনা নেওয়া উচিত, তারপরে সে চিন্তা করবে পরীক্ষা দেওয়ার জন্য। তাই না? না পড়ে না বুঝে তো আর পরীক্ষা দেওয়া উচিত হবে না, তাই তো? তো যাই হোক, আমি যে বেসিক স্ট্রাকচারের কথা বললাম প্রায় শেষ করেই আসছি, যে এই 4 মাস কোর্স করার পরে আরো 2 মাস মিনিমাম যখন যাবে, তারপরে সেই যে টার্মটা থাকে, বছরে 3 বার পরীক্ষা থাকে পার্ট 1, তার জন্য অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার মাঝখানে মক পরীক্ষাগুলো দিবে। হ্যাঁ, আগে ভাগে মক দেওয়ার খুব দরকার হবে না। অ্যাপ্লিকেশন দেওয়ার পরে 2 মাস মতো হাতে সময় থাকে, এর মধ্যেই যেখানে মক অ্যারেঞ্জ করে তাদের সাথে যোগাযোগ করে মক পরীক্ষাগুলো দেওয়া যেতে পারে। এর মধ্যে 2 মাস এক্সট্রা হাতের এই যে অ্যাপ্লাই করা থেকে শুরু করে 2 মাস এক্সট্রা লেগে যেতেই পারে। কারণ আমার যখন পড়া শেষ হলো ঠিক তার পরের মাসে তো আর অ্যাপ্লিকেশনের মাস নাও হতে পারে, তাই না? এটা একটু এক্সটেন্ডেডও হতে পারে। তবে প্রতি 4 মাস পর পর হয় বলে 1 থেকে 2 মাস পরে একটা অ্যাপ্লিকেশন দেওয়ার সুযোগ পাওয়া যাবে। কাজে আমি অনেকক্ষণ ধরে যেটা আসলে বলতে চাইলাম, থার্ড ইয়ার থেকে শুরু করলে একজন স্টুডেন্ট মোটামুটি ইন্টার্নশিপ করে তার পরবর্তী 1 বছরের মধ্যেই এমআরসিপি পাশ করার মতো যোগ্যতা অর্জন করতে পারে। এটা আমার বাস্তবসম্মত অভিজ্ঞতা থেকেই বললাম, এবং আমরা এভাবে ডিজাইন করেছি, সেই অভিজ্ঞতা থেকে আসলে বললাম। হ্যাঁ, 4 মাসের একটা কোর্স ডিজাইন হতে এরকমই হবে। কেউ বেশি পড়তে চাইলেও পড়তে পারে, কিন্তু আমি মনে করি যে যারা আগে থেকে প্রস্তুতি নিয়েছে তাদের জন্য খুব একটা অসুবিধা হবে না। আবার যদি একেবারে আগে পড়েই নাই, ইন্টার্নশিপের পরেই পড়ছে, তার জন্য এরকম একটা 4 মাস কিন্তু খুব খারাপ হবে না। আমরা বলবো যে ওপেন দ্য ডোর, পড়াশোনার দরজাটা খুলে যাক, আমরা বোঝার চেষ্টা করি, তারপরে হয়তো 4 মাসের পরবর্তী 4 মাস 6 মাস আরো পড়তে থাকবো। হ্যাঁ, গবেষণা করব, নিজের বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করতে থাকবো। তবুও বলবো যে ওই 1টি বছর মোটামুটি পার হয়ে গেলেই কিন্তু এমআরসিপি পার্ট 1 পড়ে বা পরীক্ষা এপিয়ার করে পাশ হওয়ার যোগ্যতা অর্জন করা সম্ভব। তো সবকিছু আসলে নির্ভর করছে আমার মনোযোগের উপর। সব তো অঙ্ক করা বা সময় হিসাব করা না। আমি এতক্ষণ ধরে যা বললাম, যারা পরীক্ষা দেওয়ার জন্য মনোযোগী তাদেরকে উদ্দেশ্য করে বললাম। আশা করি এই পরিকল্পনাটুকু সবার হাতে হাতে পৌঁছে যাবে, সময় মতো আমরা পৌঁছানোর চেষ্টা করব, এবং তোমরাও আমাদের কাছ থেকে আমাদের যে প্রক্রিয়া যোগাযোগের কথা বলবো একটু পরে, সেভাবে যোগাযোগ করে নিতে পারো। তো আশা করা যায় যে ভবিষ্যতে পার্ট 1ও পাস করবে তোমরা, পার্ট 2 রিটেনও পাস করবে, পেসিসও পাস করবে সময় মতো। তারপরে যদি কেউ ইউকেতে চলে যেতে চাও, তাদের এই প্রক্রিয়া আমি আগের ক্লাসে কিছুটা বলেছি একদিন, তাই না? এরকম স্পেশালিস্ট হওয়ার রাস্তা। আর যদি কেউ জব করতে চায়, জবও করতে পারে, যদি যারা বিদেশে যায় তাদের কথাই বলছি। এই FY12 হচ্ছে ফাউন্ডেশন ইয়ার, তাদের ইন্টার্নশিপ, এটা আমাদের জন্য না। কেউ যদি এমআরসিপি করে কিন্তু সহজেই কি ইউকেতে স্পেশালিটি ডক্টর হিসেবে একটা চাকরি পেয়েই যাবে, বর্তমানে আরো বেশি সুযোগ, এবং যদি বৈশ্বিক দিক গবেষণা করা হয় কিন্তু তাদের প্রাপ্তি অনেক বেশি।
আমি গত আলোচনায় বলেছি, এখানে আর বেশি থামলাম না। কাজে এরকম 4 ধরনের সুযোগের মধ্যে শুধু প্রথমটা আমরা পাবো না, যেহেতু আমরা ইন্টার্ন তো আর ওখানে করছে না কেউ, বাংলাদেশ থেকে ইন্টার্ন শেষ করে এমআরসিপি করে গেলে এরকম একটা সুযোগ কিন্তু পাওয়ার ব্যবস্থা আছে। এটা অন্য সময় আরো বিস্তারিত লাগলে হয়তো আলাপ করব। আমি শুধু স্বপ্নের কথা বলছি বলে একটু দেখালাম আর কি। হ্যাঁ, তো আমি বলবো না যে এমআরসিপি করে ইউকেতে যেতে হবে, এমআরসিপি করে আমাদের দেশেই কিন্তু প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। তো তারপরে যারা ওখানে গিয়ে আরো ফার্দার স্পেশালাইজেশনের জন্য ভাববে তাদের জন্য এই রাস্তা। মোটামুটি এমআরসিপি করে মিড একটা ট্রেনিং পোস্টে ঢুকে, আমাদের এখানে যেমন এফসিপিএস মেডিসিন করে তারপরে এন্ডোক্রাইনোলজি পড়ছে, কার্ডিওলজি পড়ছে, অনেকটা এই ধাঁচের ব্যাপারটা ভেবে নিতে হবে যে এমআরসিপি করার পরে তারা একটা স্পেশালিস্ট চ্যানেলে ঢুকে ওই সাবজেক্টের স্পেশালিস্ট তো বলে না, ওরা কনসালটেন্ট হয়ে যাবে। ওদের ভাষাগুলো আমরা আসলে এখনো রপ্ত করতে পারিনি। আমরা আমাদের দেশে যিনি স্পেশালিস্ট তাকেই বলি কনসালটেন্ট। বিষয়টা এমন নয়। হ্যাঁ, বিষয়টা এমন নয়। যাই হোক, আমি একটু করে শুধু ইশারা করলাম যে তাদের ট্রেনিং পাথওয়েটা কি, ভবিষ্যতে হয়তো কারো সুযোগ হলে এরকম রাস্তায় সবাই তোমরা যেতে পারো আর কি। তো আমার মূল আলোচনা এখানে আসলে শেষ হলো। প্রশ্ন একটা হয়তো করেছো, আমি চেষ্টা করলাম উত্তর দেওয়ার জন্য। আমরা যে লার্নিং মেটেরিয়ালস গুলো দেখানোর চেষ্টা করেছি, আমরা উদার হস্তে এগুলো সবাইকে দিয়ে দিতে চাই। হ্যাঁ, যারা আগ্রহী হবে, আমি যে নাম্বারটা দেখাচ্ছি আশা করি সবাই একটু নোট করবে। আমাদের লোকাল ওই কান্ট্রি কোডটা ছাড়া আর কি, +88 ছাড়া যে নাম্বারটা সেটা হচ্ছে 01816580996। এই নাম্বারটা মূলত হোয়াটসঅ্যাপে টেক্সট এক্সচেঞ্জ করার জন্য। খুব সহজেই হয়তো আমাদের সাথে যোগাযোগ রাখলে আমরা আমাদের লার্নিং ম্যাটেরিয়াল যত বইপত্র আমি বললাম সবকিছুর সফট কপি, আমাদের হয়তো 2-1 দিন হাতে সময় লাগবে, এগুলো গুছিয়ে রেখে আমরা সবাইকে তার ইমেল অ্যাড্রেসে বা ইভেন হোয়াটসঅ্যাপেও পৌঁছায় দিতে পারবো। আমরা যেটা চাইবো যে কেউ যদি আমাদেরকে এসএমএস করে হোয়াটসঅ্যাপে, তারা যেন অন্তত পক্ষে নামটা লিখে এবং কোথায় পড়ছে সেটি লিখে, কোন ইয়ারে পড়ছে সেটি লিখে, কারেন্ট একাডেমিক স্ট্যাটাস বলতে আমরা তাই বুঝাচ্ছি। ইভেন কোন ডক্টর, জুনিয়র ডক্টর যদি আমাদের এই অনুষ্ঠান দেখে থাকে, তারা যদি চান যে ইন্টার্ন শেষ করেছে, তারা হয়তো কোথাও জব করলে সেটা লিখবে আর কি। আমরা মূলত স্টুডেন্টকে উদ্দেশ্য করে বলেছি বলে এভাবে কারেন্ট একাডেমিক স্ট্যাটাস লিখেছি। তো সেই জায়গায় ডক্টর কি কাজ করছে তা লিখবে, এবং কোন প্রতিষ্ঠানে আছেন, এখন যদি জব না করে থাকে কোন প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাস করেছে সেটাও লিখতে পারে। এতে করে আমরা বুঝে নিতে পারবো কার প্রোফাইলটা কি, আমরা প্রয়োজনে ব্যক্তিগতভাবে তাকে গাইড করার চেষ্টা করব। আশা করি সবাই আমাদের এই প্রচেষ্টাকে মন ভরে গ্রহণ করবে এবং আমরা যেন সবাইকে উপকার করতে পারি সেটাই সবার কাছ থেকে সহযোগিতা ওইভাবেই আশা করব আর কি। আমরা কিন্তু প্রস্তুত আছি। তো এই হচ্ছে আমাদের সাথে যোগাযোগের সহজ রাস্তা আমরা বলে দিলাম। আর এই লিঙ্কগুলো আপাতত আমাদের ইউটিউবে একাডেমিক লিঙ্ক হিসাবেই আছে। এখানে কমিউনিকেশন স্কিলের উপরেও ভিডিও আছে, তারপরে কিছু নিউরোলজির কথা আছে, হ্যাঁ, ক্লিনিক্যাল এক্সামিনেশন রিলেটেড আছে, কনসালটেশন কিভাবে ইমপ্রুভ করা যায় সেই কথাগুলো আছে, এটা ভিডিওতে ডিসকাশন আছে। সো এটা দেখালাম এই জন্য, কেউ রিকোয়েস্ট পাঠালে এটার জন্য পাঠানো যেতে পারে যে আমরা ভিডিও লিঙ্কগুলো চাই, আমরা এটাকে কপি করে পাঠিয়ে দেব, খুব সহজে সবাই দেখতে পারবে আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় আমার কথা অনেকক্ষণই বললাম। মাহিন অনেক কষ্ট করে আমাকে শুনেছে, অনেকে প্রশ্ন জোগাড় করেছে হয়তো। তো আরো কোনো প্রশ্ন থাকতেও পারে, আজকে যদি দরকার হয় আমি উত্তর দিলাম, নাহলে অন্য কোনো সময় দেওয়া যাবে। তো আবার যদি সুযোগ হয় কোনো একদিন অ্যাক্সিসের স্টুডেন্টদের সাথে, অ্যাক্সিসের স্টুডেন্ট মানে তো সারা দেশেরই, আর একদিন বসা যাবে, হয়তো পরিকল্পনা আছে যে সরাসরি অনেকগুলো প্রশ্ন প্রত্যেকটা সিস্টেম থেকে কিভাবে প্রশ্ন আসে এগুলোর একটু চুলচেরা বিশ্লেষণের মতো করে হয়তোবা আরেকদিন, এবং অন্যান্য যে কোনো বিষয়ে স্টুডেন্টরা যদি মনে করে যে এটা করা দরকার, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাব আর কি। তো আবারও অ্যাক্সিস কর্তৃপক্ষ যারা, আমার স্নেহ ধন্য বলবো, যারা ছাত্রছাত্রী এবং যারা নতুন ডক্টর হয়েছো, তোমাদেরই আপ্রাণ প্রচেষ্টায় তোমরা অনেক দূর এগিয়ে গিয়েছো, তার সাথে আমরা এসে একটু জড়ো হলাম। আমরা আমাদের প্রচেষ্টা এদেশের জুনিয়র ডক্টর তাদের ভবিষ্যতের সিঁড়িটাকে মসৃণ এবং সুন্দর করার জন্য আসলে প্রচেষ্টা নিয়েছি। আমরা এই কথাগুলো বলতে পেরে ব্যক্তিগতভাবে নিজে আমি কৃতার্থ এবং ধন্য মনে করছি। তো যারা আমরা শুনলাম কয়েকজন, তাদেরকে ধন্যবাদ যারা অর্গানাইজ করলাম, এবং যারা ভিডিও রেকর্ড হয়তো শুনছে, আমি মনে করব যে আমার কোনো কথা যদি দুর্বোধ্য থাকে
আমরা যেহেতু একটা লিঙ্ক তৈরি করে দিয়েছি, আমাদেরকে অনায়াসে সেই ব্যাপারে প্রশ্ন করা যেতে পারে, আমরা আমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ মাহিনকে এবং অ্যাক্সিস স্কুলকে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রশ্ন ছিল স্যার। ও প্রশ্ন ছিল, ওকে, প্রশ্ন তাহলে তো আর ধন্যবাদ, আমি আমারটাই দিলাম, এরপর আবার দিব, প্রয়োজনের অসুবিধা নেই। তুমি যদি প্রশ্ন করো আমি চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য। জি স্যার। স্যার জানতে চাইবো যে স্যার আপনি কিছু ক্লিনিক্যাল ছবি দেখিয়েছেন যে আমরা কিভাবে হ্যাঁ, হচ্ছে অবজারভেশন পাওয়ারটা স্যার। তো স্যার আমরা কিভাবে আমাদের ক্লিনিক্যাল আই ডেভেলপ করতে পারি? বা হচ্ছে এই যে ক্লিনিক্যাল ছবিগুলো স্যার আমরা কোন সাইট থেকে দেখলে ভালো হবে স্যার? যেমন নিউরো অ্যানাটমি আমরা হচ্ছে স্নেল বইটা থেকে দেখছি। তো এই ক্লিনিক্যাল ছবিগুলো স্যার আমরা কোন সাইট থেকে দেখতে পারি? আচ্ছা, ক্লিনিক্যাল ছবির জন্য তো এখন অনলাইনে যথেষ্ট স্কোপ আছে। গুগল ইমেজে গেলেই আমি যদি মনে করি যে সব রোগ তো আর ছবি দিয়ে বোঝানো যাবে না, যদি আমি বলি কুশিং সিনড্রোমের ফেসের ছবি দেখব, জাস্ট আমি যদি ব্রাউজ করে গুগল ইমেজে যেয়ে দেখি, আমার শব্দটা বুঝতে পেরেছো মাহি? গুগল ইমেজ যে বললাম, গুগল ব্রাউজারে ঢুকে আমি জি লিখবো স্যার। যে কুশিংগয়েড ফেস, তো গুগলে সার্চ বক্সে লিখলাম, তারপরে এন্টার করলাম। এন্টার করলে ওখানে আবার অপশন আসে অল, ভিডিওস, ইমেজ, এরকম আসে। তারপর আমি ইমেজ ক্লিক করলাম, তারপরে শত শত কুশিং এর ছবি ওরা দেখিয়ে দিবে। তবে ডেসক্রিপশনটা বেশি পাওয়া যায় না। আবার যদি আমি সার্চ করি যে লেভেল পিকচার, লেভেল ইমেজ, মানে লেভেল করা, দাগ দেওয়া আর কি, চিহ্নিত করা, কিছু কিছু চিহ্নিত করা ছবিও পাওয়া যায়। এটি হলো একটি সহজ রাস্তা, যারা আমরা এখনো মানে একেবারে ইন্টারনেটের সাথে অভ্যস্ত হয়ে উঠেছি। আর কিছু বইপত্র আছে, মানে শুধুমাত্র ছবির বই। এটি অবশ্য বাংলাদেশে আমরা যখন আন্ডারগ্রাজুয়েট পড়েছি সবার হাতে ছিল না, আমরা পোস্ট গ্রেড করতে, পোস্ট গ্রাজুয়েশন পড়ার সময় জোগাড় করতে পেরেছি। আমাদের কালেকশনও আছে একটি বই মাঝারি সাইজের, যেখানে ক্লিনিক্যাল ছবিগুলোর ব্যাখ্যা দেওয়া আছে, যে ব্যাখ্যাগুলা খুবই কাজের। সেই বইটাও আমরা রিকোয়েস্ট করলে আমরা পৌঁছাই দেবো আর কি তোমাদেরকে ছবির জন্য। তবে আমি বলবো এমআরসিপি পার্ট 1 এর জন্য তার ছবি পরীক্ষায় আসবে না, কিন্তু প্রস্তুতির জন্য তো লাগবে, 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ারের রোগী দেখার জন্য সেই বইটা কাজে লাগতে পারে। ঠিক আছে মাহাদিন, মাহিন, ধন্যবাদ তোমাকে। আর পরের জি কোনো স্যার। প্রশ্ন আছে কি? জি স্যার। স্যার পরবর্তীতে জানতে চাইবো যে স্যার আপনি হচ্ছে প্রত্যেকটা ইয়ারে যে আমরা সাবজেক্ট ওয়াইজ আপনি হচ্ছে আমাদের রিসোর্স বলে দিয়েছেন। স্যার এর পাশাপাশি যদি হচ্ছে আমাদেরকে মেইন বুক মাস্টলি পড়তে হবে নাকি হচ্ছে আপনি যে রিসোর্সের কথা বলেছেন ওগুলো পড়লে এনাফ? আচ্ছা, আমি কিন্তু বলার মধ্যে বারবার বলার চেষ্টা করেছি, আবারও বলছি, এমআরসিপির প্রস্তুতির জন্য যে মেটেরিয়ালস কথাগুলো বলেছি সেটি শুধুমাত্র এমআরসিপির জন্য বলেছি, কিন্তু এটাও বলেছি যে 3rd ইয়ারে যে পড়ছে সে তো 3rd ইয়ারে পড়া পড়ছেই, তার সাথে যোগ করে এটা পড়তে হবে বলেছি। কাজেই এটা কোনোভাবেই আমি যে অর্থে মেইন বই বলি সেই বইকে বাদ দিয়ে নয়। আবার যদি স্ট্র্যাটেজির কথা বলি, আমরা কিভাবে পড়াশোনা করতে হয় মেডিসিন বা মেডিকেল সায়েন্সে, এখানেও কিছু ভিন্ন কিছু বিষয় আছে, যে আমাদের দেশে আমরা যেভাবে পড়ি প্রত্যেক দেশে কিন্তু এভাবে পড়ে না। মানে আরো বেশি যোগ উপযোগী করে, কৌশলগত দিক বিবেচনা করে তারা পড়ে, এবং মেইন বই বলতে কি জিনিস তারা হয়তো এটা মনেও রাখে না। বুঝতে পেরেছো মাহিন কি বলছি? তা আমরা যে ভাষায় মেইন বই বলি, এটার কারণ হচ্ছে যে আমাদের শিক্ষকরা একটা বই থেকে প্রশ্ন করার জন্য আগ্রহী কিংবা এভাবে অভ্যস্ত বলে আমরা সেই বই পড়ি, সেই বই থেকে উত্তর দেওয়ার চেষ্টা করি। ডাক্তারি পরীক্ষাটা তো টেবিলের প্রশ্ন উত্তরের ব্যাপার না, ডাক্তারটা হচ্ছে রোগীর প্রশ্ন উত্তর দেওয়ার ব্যাপার। আমি আগের আলোচনায় বলেছি যে মানে এক্সামিনার আমি ফেস করছি না, আমি রোগী ফেস করছি। এমআরসিপির কনসেপ্ট বা পৃথিবীর যারা অ্যাডভান্স কান্ট্রি তাদের কনসেপ্ট হচ্ছে আমি রোগী ফেস করছি, সেজন্য রোগী কথা বলে রোগীকে উত্তর দিতে হয়। এই কারণে কোনো বই পড়তে হয় না। যদি বলি আমাদের পড়তে হয় রোগী, রোগীকে বোঝার জন্য যত বই পড়া দরকার সবগুলোই দরকারি বই, সেটাতে কোনো মেইন বই নাই। হ্যাঁ, তবে তথ্যবহুল যে বইটা থাকে সেটাকে যদি তুমি মাহিন মেইন বই বলে থাকো, তাহলে তো অবশ্যই এভাবে আমিও বলবো মেইন বই অবশ্যই পড়তে হবে। ঠিক আছে মাহিন?
জি স্যার। স্যার আপনি ওকে। স্যার আমাদেরকে জানিয়েছেন যে স্যার কমিউনিকেশন স্কিলটা এটা আসলে হচ্ছে একজন ডক্টরের জন্য অনেক ভালো হওয়া উচিত। তো স্যার কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টটা কি স্যার আমাদের হচ্ছে 3rd ইয়ার থেকেই শুরু করা উচিত? যেহেতু আমরা 3rd ইয়ার থেকে ফার্স্ট ওয়ার্ডে যাওয়া শুরু করি। আসলে উচিত ব্যাপারটা তো না, আমরা তো শুরুই করে থার্ড ইয়ার থেকে, এখানে আবার শুরু করবো কিনা এটি কোনো প্রশ্ন নয় আর কি। হ্যাঁ, থার্ড ইয়ারই যখন আমি রোগীর সাথে কথা বলা শুরু করলাম, এটাই কিন্তু কমিউনিকেশন স্কিল শুরু হয়ে গেল। কাজে এটাই হলো মূল সময়। তা আমি বলতে চাচ্ছি আমরা যেন একটা হেলাফেলা না করি। আমরা যারা মনের ভেতরে চিন্তা করেছি যে আমরা এমআরসিপি আল্লাহ চায় তো, হ্যাঁ, স্রষ্টা চায় তো ভবিষ্যতে পরীক্ষা দিব, তারা যেন অন্তত পক্ষে এই ক্লিনিক্যাল কমিউনিকেশনটার উপরে খুব বেশি মনোযোগী হয়, সেটাই বলছি। ঠিক আছে? জি স্যার। স্যার পরবর্তীতে একটু জানতে চেয়েছি যে সিটি স্ক্যান, এমআরআই করা তারপর হচ্ছে এক্স-রে এগুলো স্যার আমাদের প্রিপারেশনে যে আপনি চার্ট দেখেছেন সে তার মধ্যে ছিল। তাহলে স্যার এগুলা কি 3rd ইয়ার থেকে আমাদের ভালোভাবে জানা শুরু করা উচিত? কারণ এগুলো আমরা হাতে কলমে তো ইন্টার্নশিপে যে মেইনলি করি। হ্যাঁ, এটি অবশ্য কৌশলগত একটি প্রশ্ন করেছো। থার্ড ইয়ারে হয়তো আমাদের পরীক্ষায় এক্স রে ইসিজি আলোচনা হয় না, তাই না? খুব দরকারও নাই বটে। কাজে আমরা এখানে খুব বেশি মনোযোগী হব তা নয়। আমি সম্ভবত ইসিজি এক্স রে দেখিয়েছি ফিফথ ইয়ারের কলামের মধ্যে, আমার যতটুকু মনে পড়ছে। হ্যাঁ, থার্ড ইয়ার আমি দেখিনি। ওই ওই চার্টটা দেখলে বোঝা যাবে। এটা হলো ফিফথ ইয়ারের পার্ট হিসাবে এই জন্য বলেছি, যেহেতু ফিফথ ইয়ারে আমাদের ডিজিজ পড়তে হয়, ইনভেস্টিগেশন পড়তে হয়, ফাইন্ডিংস পড়তে হয়, সেই কারণে। আবার ফিফথ ইয়ারের পরীক্ষার মধ্যে আমরা সবাই জানি যে ইসিজি থাকে, চেস্ট এক্সরে থাকে। কাজে ফিফথ ইয়ারে বেশি বেশি পড়তে হবে, থার্ড ইয়ারে খুব বেশি পড়ার দরকার নেই। আমি আগের প্রস্তাবনায় বলেছিলাম, এটি আমার প্রাতিষ্ঠানিকভাবেও আমার কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতনকেও জানিয়েছি, কিভাবে আসলে আন্ডার গ্রাজুয়েট পড়াশোনা ডিজাইন করা দরকার। তো আমার মূল বক্তব্য ছিল যে কমিউনিকেশন অবশ্যই মাস্ট শুরুতে, ক্লিনিক্যাল এক্সামিনেশন স্কিল স্পেশালি অন দ্য ডামি এখানেও লিখেছি, তাই না? তারপরে ইনভেস্টিগেশন, এটা খুব বেশি গবেষণা করার দরকার নেই, বাকিটা রোগীর সাথে এই কমিউনিকেশন করতে করতেই তো থার্ড ইয়ার পার হয়ে যাবে। তোমার এখন যে কারিকুলাম আছে, হ্যাঁ, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, এগুলোর পড়ার পাশাপাশি তুমি আর কত পড়বে? কাজে হাতের কাজ যেগুলো থাকে ওয়ার্ডে শিখে নাও, তার সাথে কিছু বই পড়ো। এই জন্য এক্স রে ইসিজি এত বিস্তারিত পড়ার দরকার নাই থার্ড ইয়ারে। যা দেখছি শিখলাম, অল্প অল্প শিখলাম, এটাকে এক্স রে বলে, এটাকে রিপ বলে, অ্যানাটমি যেহেতু জানি, এটুকুই, খুবই অল্প। ওকে, পরবর্তীতে যদি থাকে ভাই। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সব প্রশ্ন উত্তর স্যার শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আজকের সেশনটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল। যারা বিগিনার আশা করি স্যার আমি আপনাকে চেষ্টা অসংখ্য করলাম ধন্যবাদ। আসলে, আমি মূলত অনেক কিছু বলার চেষ্টা করলাম আমার নিজের অভিজ্ঞতা সহ, বেশ কয়েক বছরের, এবং আমার যেহেতু কর্মক্ষেত্রটা আন্ডার গ্রাজুয়েট না, একটা মেডিকেল কলেজ, সেখানকার বাস্তবসম্মত অভিজ্ঞতা আমি সঞ্চিত রেখেছি। সেই আলোকে আগামী দিনের একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা যেন হতাশ না হই যে আমার মনে হয় এমআরসিপি করা খুব কঠিন একটি দুঃসহ বিষয়, এরকম মনে যেন না আসে, সেজন্যই আমি আমার কথাগুলো বলার চেষ্টা করলাম। আশা করি আগামী দিনে আবারও কথা হবে প্রয়োজনে। তোমাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে স্যারকে আবার আমরা আমাদের সাথে পাবো এবং স্যারের কাছ থেকে আরো অনেক ইনফেক্টিভ কথা শুনবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সবাইকে। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।